পাসওয়ার্ড কি চেঞ্জ হয়েছে ওয়াইফাইয়ের? Okay. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই নেট কি স্লো নাকি? ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অনেকদিন পর গণিত ক্লাসে যুক্ত হয়েছে। আপনারা কি সবাই বিগত ক্লাসগুলো দেখেছেন কিনা এবং বিগত ক্লাসগুলো প্র্যাকটিস করছেন কিনা ঠিকঠাক মতো? সো কোনো সমস্যা আছে কিনা সেটা নিয়ে একটু প্রথমে আলোচনা করতে চাচ্ছিলাম। সো একটু দ্রুত আপনাদের সমস্যা আছে কিনা বা সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু দ্রুত জানিয়ে দেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আজকে ক্লাসটা শুরু করব। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা নতুন একটা টপিক, আমরা সংখ্যার শেষ পর্ব। আমরা অলরেডি কিন্তু সংখ্যা জাতীয় প্রায় 3টা পর্ব কমপ্লিট করছি 3টা ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ 2টা টপিক নিয়ে আলোচনা করব। একটা হলো বর্গমূল। এই বর্গমূল করার মাধ্যমে আমাদের সংখ্যা যে টাইপটা, এই টাইপটা কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা নতুন একটা টাইপ শতকরা বা পার্সেন্টেজ যেটা আমরা বলি, এই পার্সেন্টেজ জাতীয় অঙ্ক কিন্তু আমাদের মানে অহরহ আসে, মানে পরীক্ষায় একটা আসবেই। সো এই টাইপের কিছু শর্টকাট টেকনিক সহকারে আজকে ক্লাসটা কমপ্লিট করাবো ইনশাল্লাহ। সো আপনাদের কারো সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু দ্রুত জানিয়ে দেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মূলত ক্লাসটা শুরু করে দিব। বেশি করে জানান যে সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম আছে কিনা। ওকে, আশা করি সাউন্ড নিয়ে কারো কোনো প্রবলেম নাই। সো আমরা যেটা বলছিলাম যে আমাদের 19তম শিক্ষক নিবন্ধন কোর্সে আমরা মূলত চেষ্টা করব এই সকল টপিকগুলো একটু ভালো করে শিখিয়ে দেওয়ার। অলরেডি কিন্তু এখানে আমরা অনেক কিছুই শিখিয়ে ফেলছি, তারপর আমরা ধারাবাহিকভাবে শেষ করার চেষ্টা করব। সো প্রথমত আজকের ক্লাসে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো বর্গমূল। আর এই বর্গমূল জাতীয় টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই বর্গমূল জিনিসটা দেখলেই ভয় পাই, কারণ রুট জাতীয়র মধ্যে আমরা নর্মালি ক্যালকুলেশন করতেই ভয় পাই। সেই ক্ষেত্রে আবার বর্গমূল মানে রুটের মধ্যে ক্যালকুলেশন, এই জিনিসটা মানে শুনলেই অনেকের ভয় কাজ করে। সো চেষ্টা করবো আজকের ক্লাসটা যদি কেউ মনোযোগ সহকারে দেখে, তাহলে আপনাদের 19তম শিক্ষক নিবন্ধন বলেন অথবা চাকরি পরীক্ষা বলেন, যে কোনো চাকরি পরীক্ষার জন্য বর্গমূল জাতীয় যে টপিকগুলো আসে সেগুলা আশা করি আজকের ক্লাস থেকে কমপ্লিট হয়ে যাবে। মানে এই টাইপের যে কোনো কোশ্চেন আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ। সো আমাদের ক্লাসটা আজকে থাকবেই হলো মূলত এমসিকিউ ক্যান্ডিক ক্লাস। যেহেতু পরীক্ষা হবে এমসিকিউতে, সো আমাদের ক্লাসের টাইপটাও থাকবে এমসিকিউতে। মানে আমরা কত দ্রুত কত শর্টকাট টেকনিকে আমরা এমসিকিউগুলো কালেক্ট করতে পারি, এমসিকিউগুলো খুব সহজে যেন মনে রাখতে পারি, এমসিকিউগুলো খুব সহজে যেন অ্যান্সার কারেকশন করতে পারি, এই জিনিসটা মূলত আজকের ক্লাসের মূল ভাব থাকবে। সো বর্গমূল জিনিসটা কি আসলে? আমরা যদি নর্মালি বলি যে বর্গমূলের ব্যাপারটা, আমরা যদি নর্মালি একটু বর্গমূলের ব্যাপারটা বলি, ওকে পেজ আছে। আচ্ছা, বর্গমূল দেখেন, ওকে বর্গমূল, বর্গমূল। সো নর্মালি বর্গমূল বলতে বোঝায় কি, রুটের মধ্যে কোন একটা সংখ্যা, রুটের মধ্যে কোন একটা সংখ্যা। সো এটাকে আমরা রুট করলে যে সংখ্যাগুলো পাবো সেটাই মূলত বর্গমূলের মান। এখানে যেটা বলি সেটা হলো কি বর্গমূলের মান। সো এখানে আমাদের কিছু টেকনিক মনে রাখতে হবে। এই বর্গমূলের অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। সেই মনে রাখার জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর এগুলা মনে রাখলেই আপনি মূলত অঙ্কগুলো খুব ভালোভাবে করতে পারবেন। সো আমি যদি কিছু সংখ্যা, মানে আমাদের কিছু সংখ্যা খুব ভালোভাবে মনে রাখতে হবে, যেমন পূর্ণ বর্গের কিছু বর্গমূল আছে, পূর্ণ সংখ্যার কিছু বর্গমূল আছে। ওকে, আচ্ছা, হাফিজ আহমেদ শরীফ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও খুবই ভালো আছেন। সো আমরা ক্লাসে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি। ওকে, হ্যাঁ, ক্লাসে একটু সবাই মনোযোগ দেই। আপনাদের গ্রুপে কেউ একজন শেয়ার করে দেন, যেন ক্লাসটা শুরু হয়েছে অনেকে মনে জানতে পারতেছে না। সো গ্রুপে কেউ একজন শেয়ার করে দেন ক্লাসটার ব্যাপারে। ওকে, সো দেখেন আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস প্রয়োজন আছে, সেটা হলো পূর্ণবর্গের কিছু বর্গমূল জানা লাগবে। সেটা আমরা যদি একটু লিখে দিই আপনাদের সুবিধার্থে, সো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, সো প্রথমত আমি দেখতে হবে রুট ওভার 1, এটার বর্গমূলের মান কত? 1। ওকে, রুট ওভার 4, এটার বর্গমূলের মান কত? 2। রুট ওভার
9, এটার বর্গমূলের মান কত? 3। ওই যে 9কে রুট করলে 3 পাওয়া যায়। ঠিক আছে, কীভাবে? রুট ওভার 16, এটাকে রুট করলে পাওয়া যায় 4, রুট ওভার 25, এটাকে রুট করলে পাওয়া যায় 5, রুট ওভার 36, এটাকে রুট করলে পাওয়া যায় 6, রুট ওভার 49, এটাকে রুট করলে পাওয়া যায় 7। ওকে, আমরা সিরিয়াল মেনটেন করেই লিখতেছি। ঠিক আছে, কীভাবে? রুট ওভার 64, 64, এটাকে রুট করলে পাওয়া যায় 8। ঠিক আছে, কীভাবে? রুট ওভার 81, এটাকে রুট করলে পাওয়া যায় 9, রুট ওভার 100, এটাকে রুট করলে পাওয়া যায় 10, রুট ওভার 121, এটাকে রুট করলে পাওয়া যায় 11, রুট ওভার 144, এটাকে রুট করলে পাওয়া যায় 12, রুট ওভার 169, এটাকে রুট করলে পাওয়া যায় 13। এই জিনিসগুলো আমাদের কি করতে হবে? একটু মাথায় রাখতে হবে। ওকে, রুট ওভার 196, ওকে 196, এটাকে পাওয়া যায় 14, রুট ওভার 225, এটাকে পাওয়া যায় 15। ওকে, রুট ওভার 225, রুট ওভার 200 ক্যালকুলেশন করলে 89। ওকে, 6 6 36, ওকে 256, সিরিয়াল মেনটেন করলে 56, 256 হলো 16। ওকে, রুট ওভার 289, এটাকে পাওয়া যায় 17, রুট ওভার 324 মেবি 324, এটাকে পাওয়া যায় হলো 18, 8 8 64, 18, রুট ওভার 361, এটাকে পাওয়া যায় 19। ঠিক আছে, কীভাবে? রুট ওভার 400, এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো হলো 20। সো নর্মালি 20 পর্যন্ত, মানে আমরা কি করলাম? প্রায় 1 থেকে 400 পর্যন্ত সংখ্যার পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কিন্তু জেনে ফেললাম। পূর্ণবর্গ দেখেন, 1 থেকে প্রায় 400 পর্যন্ত সংখ্যা, 1 থেকে প্রায় 400 পর্যন্ত সংখ্যার বর্গমূল। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এটার কোনো টেকনিক নাই, এটা মুখস্থ করতে হবে, একটু মনে রাখার জন্য প্রয়োজন, এটা লাগবেই। আপনি বর্গমূলের অঙ্কগুলো করার জন্য এইগুলো লাগবেই। সো এটা একটু কি করবেন? কাইন্ডলি একটু মনে রাখার চেষ্টা করবেন। কারো বুঝতে সমস্যা আছে কিনা এতটুকু বলেন? কারো বুঝতে সমস্যা আছে কিনা? ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন, আচ্ছা এবার আসেন আমরা মূলত যদি একটু বেসিক নিয়ে আলোচনা করি। একবার এই অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু বেসিকের প্রয়োজন আছে। সো আমি বেসিকটা যদি একটু আলোচনা করি, সো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন সাপোজ রুট ওভার, এই রুটের মধ্যে কোনো একটা সংখ্যা আছে যে 0.00, সাপোজ 0, মনে করেন আরও সংখ্যা দিই 36, এই 36 শর্টকাট টেকনিক দিয়ে শিখাই দিই যেন দ্রুত হয়ে যায়। সো আমরা যদি দেখি যে এরকম কোনো সংখ্যা আছে, দশমিকের কোনো সংখ্যা, কি সংখ্যা? দশমিকের সংখ্যা। তো এখানে দশমিকের যদি কোনো সংখ্যা থাকে, তাহলে আমাদের প্রথম কাজ থাকবে এটাকে জোড়া বানানো। দশমিকের পর বাম পাশ থেকে ডান দিকে আমরা জোড়া তৈরি করবো। এই যে জোড়া তৈরি করলাম। জোড়া তৈরি করার পরে মনে রাখবেন, এক জোড়া শূন্যর জন্য একটা শূন্য বসাবো, এক জোড়া শূন্যর জন্য একটা শূন্য বসাবো। আমি যদি একটু নোট করে দিই, এক জোড়া শূন্য হলে একটি শূন্য বসাবো, একটি শূন্য বসবে। মানে এক জোড়া যদি শূন্য থাকে, তাহলে ওই এক জোড়া শূন্যের পরিবর্তে আমরা একটা শূন্য বসাবো। সো ওই নিয়ম অনুযায়ী যদি আমি দেখি যে এখানে এক জোড়া শূন্য আছে, তাহলে এটা কি হয়ে যাবে? ওই 0.1 জোড়া শূন্য আছে, মানে কি একটা শূন্য বসবে। আর এই যে 36, এই 36-এর কি বর্গমূল আমরা শিখছি? হ্যাঁ, অবশ্যই শিখছি। এই 36-এর বর্গমূল দেখেন তো, এই যে 36-এর বর্গমূল কত? 6। তাহলে এই 36-এর বর্গমূল হলো 6। আর এটাই আমাদের উত্তর, এই দেখেন, আমি কিন্তু রুটের কোনো কাজই করিনি, জাস্ট শর্টকাট টেকনিক দিয়ে করে ফেলছি। ক্লিয়ার হয়েছে এই জিনিসটা? আশা করি ক্লিয়ার। এবার আসেন, যদি আমি আরেকটা উদাহরণ দেখাই, মনে করেন সাপোজ রুটের মধ্যে 0.0009 আছে। সো আমাদের প্রথম কাজ কি? জোড়া তৈরি করা। সো আমি যদি জোড়া তৈরি করি, যে জোড়া,
এবার এক জোড়া শূন্যের জন্য কি করব, একটা শূন্য বসাবো, তাহলে 0.0। ওকে, এই শূন্যটা কি, এই এক জোড়া শূন্যের জন্য বসাইছি। এবার 0.9, 0.9 মানে কি 9, তাহলে 9 এর বর্গমূল কত 3, তাহলে এই যে 3 বসায় দেন, শেষ। এটাই হলো আমাদের কাজ, এটাই হলো আমাদের কাজ। এই জিনিসটা কি কারো বুঝতে সমস্যা আছে কিনা বলেন তো, এই জিনিসটা কারো বুঝতে সমস্যা আছে কিনা বলেন। ওকে, আচ্ছা, যদি শূন্য আরো বেশি হয় তাহলে কি হইতো, এই দেখেন কোনো ব্যাপার না, দেখেন শূন্য যদি আরো বেশি হইতো, যে 1 2 3 4 5, এই যে 9 দিলাম, কোনো সমস্যা আছে নাই। আমার কাজ কি, আমার কাজ হলো জোড়া তৈরি করা, এই যে একটা জোড়া, এই যে আরেকটা জোড়া, এই আরেকটা জোড়া, তাহলে আমরা 0 এই দশমিকের পর এই জোড়ার জন্য একটা শূন্য বসাইলাম, এই জোড়ার জন্য আরেকটা শূন্য বসাইলাম, এখানে 9 আছে মানে এখানে কি হয়ে যাবে 3, শেষ, উত্তর শেষ। সো জাস্ট এই প্যাটার্নটা যদি মনে রাখেন তাহলে আপনি আপনার যে 19তম নিবন্ধন বলেন, এই 19তম নিবন্ধনের ম্যাথগুলো আপনি খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। দেখেন অল্প কিছু জিনিস, কিন্তু জাস্ট যদি প্রথম কাজ হলো জোড়া তৈরি করা, জোড়ার প্রত্যেকটা এক জোড়া শূন্যের জন্য একটা শূন্য বসাবো, এক জোড়া শূন্যের জন্য একটা শূন্য বসাবো, তাহলে এক জোড়া শূন্য, এটার জন্য একটা শূন্য বসাইলাম, 36 আছে, 36 এর বর্গমূল হলো 6। জাস্ট এই কাজটা অ্যাপ্লাই করবেন। এবার আসেন আমরা কিছু বোর্ড কোশ্চেন, আমাদের কিছু প্র্যাকটিস যদি করি আমরা। প্রথমত একটা কোশ্চেন নিয়ে আসছি আমরা, জব পরীক্ষার কোশ্চেন, 2023 সালের কোশ্চেন। আমি যদি নিয়ম অ্যাপ্লাই করি, যে এখানে কি আছে, √0.09 আছে। ওকে, আমার কাজ হলো জোড়া তৈরি করা। সো আমি যদি এখানে দেখি একটা জোড়া হয়, এই যে কয়টা জোড়া হয়, একটা জোড়া হয়, তো একটা জোড়া যদি হয় তাহলে 0. এই 0.9, তাহলে 0.9 মানে কি শুধু 9, তাহলে 9 এর বর্গমূল কত 3, তাহলে 0.3, এটাই হলো আমাদের উত্তর। দেখেন আমি কিন্তু একটা লাইনও অঙ্ক করতেছি না, জাস্ট দেখেই বলতে পারতেছি, দেখেই বলা যাইতেছে। মানে আমাদের কাজই হলো আপনাকে এত সহজে শিখিয়ে দেওয়া যেন আপনার সময়টা বেঁচে যায় পরীক্ষা হলে, যাতে সময়টা বেঁচে যায়। সো এই জন্য আমাদের মেন কাজ কি, জোড়া তৈরি করা, মেন কাজ কি জোড়া তৈরি করা। ওকে, সো আমরা যদি আরো কিছু ম্যাথ দেখি, দেখেন এখানে 0.1 আছে, তাহলে 0.01 মানে এক জোড়া আছে, এক জোড়া 0.1 মানে 1 এর বর্গমূল করলে কত হয় 1 হয়। তাহলে সেটা তো আমরা দেখে আসলাম একটু আগে, এই যে 0.1, তাহলে 0.1 মানে কি, এই যে এটা উত্তর, শেষ। জাস্ট একটু মনোযোগ দেন তাইলেই হয়ে যাবে। এবার আছেন অনেক বড় সংখ্যা দিচ্ছে, কোনো ব্যাপার না, এটা আমরা অলরেডি করে ফেলছি। দেখেন 0.0009, এবার বর্গমূল। আমাদের নিয়ম কি, জোড়া তৈরি করা, এই যে জোড়া, প্রথম এক জোড়া শূন্যের জন্য কি করব, প্রথমে তো 0. এক জোড়া শূন্যের জন্য একটা শূন্য বসাইলাম, 0.9 মানে কত 3, তাহলে 0.03, 0.03, জাস্ট এটা উত্তর, শেষ। বুঝতে পারছি? ওকে, আমরা যদি একটু সামনের দিকে যাই, এই যে অনেক বড়, এখানে বর্গমূল বলে দিছে। সো বর্গমূল মানেই রুট, বর্গমূল মানে কি রুট। কি কি আছে, 0.0001। তাহলে এবার প্রথম কাজ কি আমাদের, জোড়া তৈরি করা। দেখেন জোড়া, জোড়া, তাহলে এবার আসেন একটা জোড়া আছে, তাহলে 0. এই একটা জোড়ার জন্য একটা শূন্য, 0.1 মানে 1 এর বর্গমূল করলে কত আসে 1, তাহলে এই যে এটা আমাদের উত্তর 0.01। দেখেন আমরা কিন্তু সবগুলাই কিন্তু বোর্ড প্রশ্ন, মানে আমাদের যেই শিক্ষক নিবন্ধনের প্রশ্ন বলেন অথবা চাকরি পরীক্ষার মধ্যে যেই এই টাইপের যে কোশ্চেনগুলো আছে আমরা সবগুলোকে একত্রে নিয়ে আসছি, যেন আপনাদের নিয়মের পাশাপাশি কি হয়ে যায়, প্র্যাকটিসটাও হয়ে যায়। চাকরি পরীক্ষা কেমন কোশ্চেন আসে এই টাইপ থেকে, সেটা যেন একটা আইডিয়া পান আপনার, সেই জন্য আমরা পর্যাপ্ত প্র্যাকটিস রাখছি এখানে। সো দেখেন এই যে আমরা মাত্র যে কোশ্চেনটা সলভ করলাম, সেটা কিন্তু সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, বুঝতে পারছি? সো এই টাইপের কোশ্চেন আসলে আপনারা কি পারবেন কিনা, এই টাইপের কোশ্চেন আসলে ক্লিয়ার হয়েছে কিনা বলেন। এই টাইপের কোশ্চেন আসলে মাশাআল্লাহ অনেকে উত্তর দিতে পারতেছে, অনেকে উত্তর দিতে পারতেছে, গুড। ওকে, ওকে, গুড। আচ্ছা এবার আসি, আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, এই যে 0.1, এই যে ভালো কথা, দেখেন 0.1 আসছে, বর্গমূল করতে হচ্ছে, তাহলে 0.1। সো এবার আমার কাজ কি, বাম পাশ থেকে ডান পাশে জোড়া তৈরি করা। বাট আমি দেখতেছি এখানে দুঃখের বিষয় যে বাম পাশ থেকে ডান দিকে যে যাব, বাট জোড়া নাই, একটা সংখ্যাই আছে। তাহলে আমি তো জানি দশমিকের পরে যত সংখ্যাই বাড়ুক না কেন, আমি যদি শূন্য দিয়ে বাড়াই, যেটা আমরা একদম প্রথম ক্লাস আলোচনা করছি, যে দশমিকের পরে যদি শূন্য দেওয়া হয়, দশমিকের পরে কোনো সংখ্যার পরে যদি শূন্য দেওয়া হয়, 0.1 বলতে যা কথা, 0.1 বলতে যা কথা, 0.10 বলতে একই কথা, 0.100 বলতে কি একই কথা, 0.100000 বলতে একই কথা। এগুলা কিন্তু আমরা অলরেডি প্রথম ক্লাস আলোচনা করে ফেলছি। সো যারা প্রথম ক্লাসগুলো করেন নাই তাদের কিন্তু একটু ব্যাক পেতে হবে। সো অবশ্যই পূর্বের ক্লাসগুলো করে নেবেন, তাহলে আশা করি এই বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের প্রথম কাজ কি, জোড়া তৈরি করা, করে ফেললাম।
এবার আসেন আমাদের ওই শর্টকাট টেকনিকে তো আমরা দেখছিলাম সবসময় জোড়া তৈরি করা থাকে, কিন্তু বাট এখন তো আমরা জোড়া তৈরি করছি। এবার দেখেন তো যেই সংখ্যাটা আছে 0.10, এখন 10 আসছে, কত আছে 10, এই 10টাকে আমি দুইভাবে করতে পারি, এক হলো আমি মাথা খাটিয়ে জাস্ট টেকনিক দিয়ে করে ফেলতে পারি, আরেক হলো আমি বেসিক অ্যাপ্লাই করে অনেক বড় একটা অঙ্ক করে তারপরে করতে পারি। সো আমরা দুইটাই করে দেখাবো, কারণ আমাদের নিয়ম শিখতে হবে, নিয়মের পাশাপাশি কিছু শর্টকাট টেকনিক মনে রাখতে হবে, যেন কোনোভাবে যদি আমি শর্টকাট টেকনিক থেকে ভুলে যাই, আমি যেন নিয়ম দিয়ে হলো বেসিক কাজে লাগায় হইলেও যেন আমি অঙ্কটা করে আসতে পারি। এই হলো মূলত টার্গেট। ক্লিয়ার? বুঝতে পারছি? সো শুধুমাত্র শর্টকাট শিখলে কিন্তু হবে না, আমাদের অবশ্যই কি করতে হবে, নিয়মটাও শিখতে হবে। সো নিয়মটা কি দেখেন, আমি নিয়মটা যদি আগে শিখাই, বেসিকটা কি, এই যে কোনো সংখ্যা ভাগ পদ্ধতিতে করা যায়। এখানে কত আছে 0.10, ভাগ পদ্ধতিটা একটু খেয়াল করি, এখানে 0 যেহেতু আছে তাহলে এখানেও 0 বসাই দিই। 10 আছে, 10-এর জন্য খুব কাছাকাছি কত সংখ্যা আছে 3 3 9, ওকে 3 দিয়ে এটা ভাগ দিই, এই যে 9, এখানে আসে কত আসে 1 আসে। এখানে যেই সংখ্যাটা বসাইছি না আমরা 3-এর দ্বিগুণ বসান, এখানে 6, 3-এর দ্বিগুণ কত 6। তাহলে এবার খেয়াল করেন তো 3-এর দ্বিগুণ যদি 6 হয়, তাহলে আমরা এটা কি করব ভালো করে বলেন। 3-এর দ্বিগুণ যদি 6 হয় তাহলে কি করা যাবে, ওকে 3-এর দ্বিগুণ যেহেতু 6 বসাই ফেলছি, এখন তো 6 তো 1-এর মতো যাচ্ছে না, এই যে এখানে যে সংখ্যাটা বসাইছি এই সংখ্যাটার কিন্তু দ্বিগুণ বসাইছি, এটা এই সংখ্যাটার দ্বিগুণ 2 গুণ বসাইছি, ওকে নিয়ম। এবার আসেন উপরে তো কোনো সংখ্যা নেই, আমরা নর্মালি যখন দশমিকের ভাগ করা শিখছিলাম সেক্ষেত্রে উপর থেকে কিন্তু একটা করে সংখ্যা নামতো, বাট এখন কি করবে, এক জোড়া সংখ্যা নামবে, এক জোড়া শূন্য নামবে। তাহলে এবার আসেন এইখানে যে সংখ্যাটা ছিল এটার দ্বিগুণ বসাইছি, এবার এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে ওই সংখ্যা দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। সো আমি যদি 1 বসাই তাহলে 61কে এই 1 বসাইছি 1 দ্বারাই এবার এটাকে গুণ করতে হবে, গুণ করলে কত আসবে 61 হবে। সো আমি এখানে 61 বসাই দিলাম, তাহলে এটার মধ্যে কত আসবে 1 বসবে, ওকে। সো এবার এরকম ভাবে চলতে থাকবে, এটা কি করবে এরকম ভাবে চলতে থাকবে। সো আমি দেখতেছি মানটা কত আসতেছে 0.31, সো এখানে কোনো মানই নাই, সো এটা কি কোনোটি না, তাহলে মানটা আসলে কেমন হবে 0.31 আসবে, 0.31 এই টাইপের কোন একটা মান আমাদের অ্যান্সারে আসবে। সো যদি কারো বুঝতে সমস্যা হয় কোনো প্যারা নাই, আমি একটু সামনের দিকে যাই, আরেকটা ম্যাথ দিয়ে দেখাই দিই। এই যে আরেকটা ম্যাথ দেখেন 0.9। সো যদি আমাদের জোড়া আকারে না থাকে বর্গমূল কিভাবে করবো, একদম সহজ নিয়ম, দেখেন খেয়াল করি, √0.9, জোড়া তো নাই, একটা সংখ্যা আছে, একটা সংখ্যা দিয়ে তো আর জোড়া তৈরি হয় না। সো আমাদের কাছে একটা শূন্য বাড়াইয়া দিলাম, কোনো সমস্যা নেই, মানের কোনো চেঞ্জ নেই, কারণ আমরা জানি দশমিকের পরে সংখ্যার পরে যত ইচ্ছে শূন্য দিলেও কি হয় না, মানের কোনো পরিবর্তন হয় না। সো এবার আসেন এখানে সংখ্যাটা কত আছে 90, তাহলে এই 90টাকে আমি দুইভাবে চেক দিতে পারি, ওই যে বললাম একটা হলো মাথা খাটায় চেক দিতে পারি, আর একটা হলো বেসিক অঙ্ক করে তারপর চেক দিতে পারি। কিভাবে মাথা খাটায় চেক দিবেন, দেখেন এখানে 90 আছে, আমি চেষ্টা করব যে কোন পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল আমাদের 90-এর কাছাকাছি আছে, বলেন তো কোনটা, অবশ্যই বলতে পারবেন আশা করি। দেখেন 90 আমি যদি 7-এর উপর বর্গমূল করি, ওই যে 49-এর বর্গমূল করি তাহলে কত হয় 7, 64-র বর্গমূল করলে কত হয় 8, 81-র বর্গমূল করলে কত হয় 9, 81-র বর্গমূল করলে 9 হয়। এর পরবর্তী যে বর্গমূলটা আছে সেটা হলো 100, 100-র বর্গমূল করলে কত হয় 10। তাহলে আমি দেখতেছি যে 81-র বর্গমূল যদি আমি করি তাহলে 9, আর 100-র বর্গমূল করলে আমি পাইতেছি কত 10। সো আমাদের যে সংখ্যাটা 90, এটা দেখেন তো 81 থেকে বড় এবং 100 থেকে ছোট, তাহলে আমাদের সংখ্যাটার অ্যান্সারটা কি হবে 9 থেকে বড় হবে এবং 10 থেকে ছোট হবে, এরকম একটা সংখ্যা। সো এইভাবে কিন্তু আমি কোটি অপশন মিলাই ফেলতে পারি। সো অপশনে দেখতেছি 0.03 অনেক কম, আমার তো লাগবে 9 থেকে বড়, তাহলে এটা বাদ, এটা 0.3 এটাও বাদ, এই যে 0.95 এটা আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর। এবার আসেন আমাদের বেসিক, এটা হলো শর্টকাট, মাথা খাটায় করে ফেলছি, জাস্ট টেকনিক অ্যাপ্লাই করে ফেলছি। বাট যদি আপনি চান যে না আমি অঙ্কের বেসিক শিখবো, কিভাবে করবেন, 90 আছে, 90টাকে ভাগ করব, কত সংখ্যা দিয়ে ভাগ করব, আমি দেখি ওই যে প্রথমে 0 ছিল না, এই যে 0, এই 0 বসাই দিই, 90 আছে, 90কে আমি কি করব, ওই যে 9 9 81, এই যে 81। এবার আসেন এখানে কত থাকে 9 থাকে, এখানে 9 আছে, তাহলে এটার কত গুণ বসাবো, এখানে 2 গুণ সংখ্যা বসাই না, এইখানে যে সংখ্যাটা এটার দ্বিগুণ বসাই, তাহলে দ্বিগুণ কত আছে 9 দুগুণে 18। এবার উপরে তার কোনো সংখ্যা নেই, সংখ্যা না থাকলে কি করব, 2টা শূন্য নিয়ে আসবো, এই যে 2টা শূন্য নিয়ে আসলো। এবার এটার মধ্যে কতবার যাবে এটা, আমি অলরেডি যেহেতু মান জানি তাহলে আমি কি করতে পারি 5। দেখেন
একটু করার পরেই কিন্তু আপনি উত্তর মিলাই ফেলতে পারতেছেন। অপশনগুলো চেক দিলে দেখবেন কি এত জটিল আসে না, আপনি উত্তরটা সহজে মিলাই ফেলতে পারবেন যদি একটু মাথা খাটাইতে পারেন। যে একটা ওয়ার্ড বের করছি, মনে করেন আমি এই সংখ্যাটাই বের করছি, এখন আমি দেখবো যে এই সংখ্যার কি আসলে কোনো সংখ্যা আছে না একটাই আছে, তাহলে এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তখন আমার সময়টা বেঁচে যাবে, আমি খুব দ্রুত এটা তাকাই ফেলতে পারবো। এভাবেও করতে পারেন। ঠিক একইভাবে 5 দিয়ে যদি আমি এটার নিয়ম কি, এটা দ্বারা এইটাকে ভাগ গুণ করা, তাহলে 5 × 5 = 25, 2 5 × 40, 40 আর 2 হাতে থাকে 4, তো 5 × 5 এই যে 925, তাহলে 925। এখন 925 এটার মধ্যে কি হয়ে যায়, বড় হয়ে যেতেছে। ওকে 1 মিনিট আমি ক্লিয়ার করে দিচ্ছি, দাঁড়ান। আমরা যদি 4 দিয়ে দেখি, কি দিয়ে দেখি, 4 দিয়ে দেখি, 4 4 5 20, 2 থাকে, 4 32, 32 আর 2 কত হয় 34, 34 এর 4 হাতে থাকে 3, 4 ওকে 4, 4 আর 3 কত হয় 7, এই যে 7। আমরা কি 5 দিয়ে ভুল করলাম, 185 × 5 যদি আমি করি, 5 5 25, 25 এর 5 হাতে থাকে 2, 5 আর 40, 40 আর 2 42 হাতে থাকে 4, 5 ওকে 5, 5 4 9, আচ্ছা 5 দিয়ে হবে না, 4 দিয়ে করতেছি 740। তাহলে এবার এখান থেকে ক্যালকুলেশন করেন কত হয়, 4 আছে যেহেতু এখানে 4 বসায় দিই, এবার 0 এখানে হলো 6 হাতে থাকে 1, তাহলে এই যে 160, 160 আসছে। এবার আমাদের কাজ কি, এখানে যে সংখ্যাটা এটার দ্বিগুণ করে আবার বসানো, তো আমি দেখতেছি 0.94, একদম কাছাকাছি সংখ্যা কোনটা আছে 0.95, তাহলে এটাই আমাদের উত্তর। বুঝতে পারছি, একটু মাথা খাটাই করলেই আশা করি অ্যান্সারগুলো করতে পারবেন। বুঝতে পারছি কিনা, এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা? নেট ছেড়ে দিচ্ছে নাকি বারবার? ওকে 19তম শিক্ষক নিবন্ধন, ওকে আচ্ছা ক্লিয়ার আছে কিনা বলেন, এটা বুঝতে পারছি কিনা? হ্যাঁ 0.95 হবে উত্তর, গুড 0.95। আচ্ছা আমরা একটা বড় সংখ্যা দিয়ে করা যায় কিনা, বড় সংখ্যা দিয়ে করলে আশা করি আপনাদের কনফিউশনগুলো দূর হয়ে যাবে। আমরা একটা ভাগ পদ্ধতিটা বড় একটা সংখ্যা দিয়ে করি, ভাগ পদ্ধতিটা বড় একটা সংখ্যা দিয়ে করি, ক্লিয়ার হয়ে যাবে আশা করি। হ্যাঁ হ্যাঁ বড় একটা সংখ্যা দিয়ে করাইলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে নোট, ওকে আচ্ছা দেখেন আমরা এই যে বর্গমূলটা আছে দেখেন অনেক বড় একটা বর্গমূল সংখ্যা, অনেক বড় সংখ্যা। আমি তো এতক্ষণ কি করে আসছিলাম যে √100, 100কে রুট করলে কত হয় 10 হয়, √144, 144কে রুট করলে কত হয় 12 হয়। সো এই জিনিসগুলো আমরা এতক্ষণ কাজ করে আসছি, মানে 3 সংখ্যা পর্যন্ত আমরা 1 থেকে 400 পর্যন্ত সংখ্যার পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল শিখে আসছি। বাট এখন যে সংখ্যাটা আছে 6561, এটার বর্গমূল কত হবে? সো এই নিয়মগুলো আমরা কিছু করব কি, বেসিক দিয়ে কাজে লাগাই, বেসিক দিয়ে করব। এই অঙ্কগুলো আমরা কি করব, বেসিক। নর্মালি আমাদের নিবন্ধন পরীক্ষার যেহেতু এমসিকিউতে হয়, এমসিকিউর ক্ষেত্রে এত বড় ম্যাথ আমাদের পরীক্ষায় আসে না। আমাদের ওই যে 0.00 জোড়া আকারে যেগুলো থাকে সেগুলো দিয়ে আমাদের পরীক্ষা আসে, যেটা আমরা অলরেডি শর্টকাট টেকনিক একটু আগে শিখে আসছি। সো এইটা কি আমাদের এক্সট্রা লেভেলের জন্য। এটা দেখেন আমাদের এই টাইপের পরীক্ষাগুলো, এই টাইপের কোশ্চেনগুলো দেখবেন কি নর্মালি বিসিএস পরীক্ষা চলে আসে। সো আমরা ওই টাইপের কোশ্চেনগুলো আনার একটাই কারণ যেন আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। আমরা তো এতক্ষণ এমসিকিউ কিভাবে শর্টকাট টেকনিক দিয়ে করবেন সেটা তো দেখাই ফেলছি, বাট এখন বড় টাইপের যদি কোনো ম্যাথ আসে, কোনো রিটেন টাইপের কোনো ম্যাথ যদি চলে আসে, সেটা আমরা কিভাবে খুব দ্রুত অ্যান্সারটা মিলাইতে পারবো বা অ্যান্সার মিলানোর জন্য কি টেকনিক ইউজ করতে পারি, সেই জিনিসটা একটু দেখানোর জন্য আমরা মূলত এই টাইপের অঙ্কটা রাখছি। সো একটু খেয়াল করি, আমরা একদম ভাগ পদ্ধতিটা, এটা এই পদ্ধতি কোন পদ্ধতিতে করব, ভাগ পদ্ধতি, ভাগ পদ্ধতি। সো ভাগ পদ্ধতির নিয়মটা অনুসারে কিভাবে করে, মূলত এই অঙ্কটার মাধ্যমে আমরা আপনাদেরকে ভাগ পদ্ধতিটা শিখাবো, যে ভাগ পদ্ধতির মাধ্যমে কিভাবে বর্গমূলের অঙ্ক কমপ্লিট করানো হয়। সো আমরা যদি দেখি যে √65 61, ওকে প্রথম কাজ কি ছিল ভাই আমাদের, প্রথম কাজ ছিল জোড়া তৈরি করা। এই নেন জোড়া তৈরি করে দিলাম, ওকে জোড়া আছে ভালো কথা। সো আমরা 65 এবং 61 জোড়া তৈরি করলাম, এই যে জোড়া, ভাগ দিলাম। 65 আছে, 65-র খুব কাছাকাছি বর্গমূলের সংখ্যা কত, 7কে ওই 49কে রুট করলে 7 আসে, 64কে রুট করলে কত হয় 8 হয়। তাহলে আমি দেখতেছি এটার খুব কাছাকাছি সংখ্যা হলো 8, যেটা থেকে আমরা কি পাই 64 পাই, ওকে ভালো কথা। এবার এখান থেকে বসান, কত বসাবেন 1 পাবেন। এখান থেকে জোড়া নামবে কিন্তু একটা সংখ্যা নামবে না, পুরো জোড়াটা নামবে, বসাইলাম, এতটুকু ক্লিয়ার। এবার জাস্ট নিয়মটা খেয়াল করেন, এখানে কত বসাইছেন 8 না, 8-এর দ্বিগুণ কত, 8-এর দ্বিগুণ হলো 16, এই যে আমি এখানে 16 বসাবো। এই যে এখানে যে সংখ্যাটা
এইটার দ্বিগুণ সংখ্যা এখানে বসাবো। নিয়মটা খেয়াল করেন, এখানে যে সংখ্যাটা এটার দ্বিগুণ সংখ্যা আমি এখানে বসাবো। এবার এইখানে আমি এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যা দ্বারা আবার এই পুরো সংখ্যাটাকে গুণ দিব। যেমন আমি যদি এইখানে 161 মানে 16 ছিল 1 যদি বসাই, তাহলে 1 দ্বারা আবার এটাকে গুণ করতে হবে, তাহলে কত হবে 161 হবে। যদি আমি এই 16 ছিল আমি যদি 2 বসাই, তাহলে 2 দ্বারা এটাকে গুণ করতে হবে। তো 2 দ্বারা গুণ করলে কবে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, হাতে থাকে 1, 2 একে 2, এই যে 3, 324। সো এইভাবে গুণ করতে হবে। সো আমি যদি এখানে 2 বসাই তাহলে আমি দেখি 324, যেটা আমার কি 161 থেকে অনেক বড় হয়ে যায়। সো আমি কোনোভাবে কি 1 বসাইলেই আমাদের উত্তরটা হয়ে যেতেছে। সো 1 যেহেতু বসাইছে এখানে, তাহলে এই যে এখানে 1 বসাইতে হবে। সো এই যে 81 এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? সো বর্গমূলের অঙ্ক দেখেন আমরা কিন্তু 400 পর্যন্ত মুখস্থ রাখছিলাম বা মনে রাখছিলাম, বাট এর বাহিরেও যদি কোনো সংখ্যা আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ভাগ পদ্ধতিটা অবলম্বন করে খুব অল্প সময়ে অ্যান্সারটা করে ফেলতে পারি। সো পরীক্ষা যখন এমসিকিউতে আসে, যদি আমাদের এরকম টাইপের এমসিকিউ অপশন থাকে, সো আমাদের কিন্তু পুরোটা করা লাগবে না। কীভাবে করা লাগবে না? আমি যদি প্রথম অক্ষরটা যখন কাজ করছিলাম যে 65 ছিল 64 হয়েছে 8 হয়েছে, এই 8 যখন পাবো তখন আমি অপশনের দিকে চেক দিব যে 71, এটা তো বাদ, কারণ আমার তো লাগবে প্রথমে 8। ঠিক একইভাবে 91, এটাও বাদ, কারণ লাগবে তো 8। এখানে 79 আছে, লাগবে তো 8, বাদ। এভাবেও কিন্তু আপনি অ্যান্সারটা খুব দ্রুত বের করতে পারেন। সো নিয়মটা ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার হয়েছে কিনা বলেন? আমরা যদি আরেকটা ম্যাথ দেখাই এই টাইপের, সেম টাইপের ম্যাথ, আমরা ভাগ পদ্ধতিটা অবলম্বন করেই দেখানোর চেষ্টা করবো। সো আমি যদি এখানে জোড়া সিস্টেম করার চেষ্টা করি, কি করার চেষ্টা করবো? জোড়া। মনে রাখবেন দশমিকের পর যদি সংখ্যাটা এরকম হয়, একদম বেসিকটা দেখাই, বেসিকটা দেখাই। এই জোড়া করতে গেলেও অনেকে ঝামেলা হয়ে যাবে। জোড়া সিস্টেম যদি বলতেছি, জোড়া করতে গেলেও অনেকে ভয় পাবে, অনেকে উল্টাপাল্টা করে ফেলবে। কিভাবে করতে পারে দেখেন, যদি আমি সংখ্যাটা দেখি এভাবে আছে, সংখ্যাটা যদি দেখি এভাবে আছে 009, মনে রাখবেন দশমিকের পর যে সংখ্যাগুলো আছে, দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলোর জোড়া তৈরি করবো আমি বাম পাশ থেকে ডান দিকে, এই যে একটা শূন্য দিয়ে জোড়া তৈরি করে দিলাম। বাট দশমিকের বাম পাশ থেকে না, ডান পাশ থেকে যখন বাম পাশে যাব, মানে দশমিকের আগে যে সংখ্যাগুলা সেইগুলোতে জোড়া তৈরি করবো হলো আমি এই যেভাবে। তো এইখানে আমাদেরকে কি একটা জোড়া তৈরি করার জন্য শূন্য দিতে হবে। জোড়াটা ক্লিয়ার হয়েছে? দেখেন দশমিকের এই পাশে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা এইভাবে কাউন্ট করব, দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা এইভাবে জোড়া দিব। সো জোড়া দেওয়ার সিস্টেমটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, সো এবার আমাদের এখানে যে সংখ্যাটা আছে খেয়াল করি, 17, 4, 2, 4, আমরা জোড়া তৈরি করব। সো জোড়া তৈরি করতে গেলে যেহেতু এখানে দশমিক সংখ্যা না পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এই যে জোড়া তৈরি করলাম, এখানে দেখতেছি একটা জোড়া নাই, মানে শূন্য দিতে হবে। ওকে, জোড়া তৈরি করে ফেললাম। এবার আসেন ভাগ পদ্ধতির নিয়ম। প্রথমে সংখ্যাটা কত আছে? প্রথম জোড়াটা 1 আছে, 1-এর বর্গমূল কত? ওই 1-এর কাছাকাছি কত? 1ই তো, তাহলে এই যে 1 বসাই দিলাম। এখান থেকে ওই 1-এর দ্বিগুণ সংখ্যা বসাইতে হয়, তাহলে 1-এর দ্বিগুণ কত হয়? 1-এর দ্বিগুণ হলো 2। এবার আসেন উপর থেকে তো কোনো সংখ্যা আসবে, কত আসবে? 74 আসবে। এবার এখানে 2-এর সাথে দেখেন একটা ঘর ফাঁকা আছে, এই 2-এর সাথে কত সংখ্যা বসাইলে ওইটার সাথে আবার ওটা গুণ করতে হবে। কিন্তু আমি যদি 2-এর সাথে 1 বসাই বা 1 না বসাই যদি 2 বসাই, তাহলে 2-কে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে কত হবে? 22 দুগুণে 44 হবে। ওকে, আমি যদি 22-এর জায়গায় 23 বসাই, মানে এখানে 3 বসাই, তাহলে 3 দ্বারা গুণ করতে হবে। 3 দ্বারা গুণ করলে কত হবে? 3 3 9, 3 দুগুণে 6, 69 হবে। ঠিক একইভাবে এটা কাছাকাছি আছে, তাহলে 3 দিয়ে বসাই দিই, 3 দিয়ে, তাহলে কত হবে? 69 হবে। ঠিক একইভাবে এখানেও 3 বসাও, এই যে এখানে 69 আসছে। এবার এখানে কত হয়? 5 উপর থেকে জোড়া নামাও, এই যে 24। এবার আসেন এখানে কত আসছে? এখানে 13, তাহলে 13-র দ্বিগুণ কত? 26, 13-র দ্বিগুণ কত? 26। এবার আমি দেখব এই 26 যে বসাইলাম, এখানে 26-এর সাথে কত সংখ্যা বসাইলে ওইটা দ্বারা ওটা গুণ করলে এটা হওয়ার সম্ভাবনা আছে। আমি যদি চেক দিই 2, মনে করেন 26, 1 দিয়ে জিতেছি না, কারণ 1 যদি বসাই তাহলে 1 দ্বারা 1কে গুণ করলে দেখেন 261 আসে। সো আমি এই জন্য 2 দিয়ে চেক দিতেছি প্রথমবারই। এই যে 2 দিয়ে যদি চেক দিই, তাহলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, হাতে থাকে 1, 2 দুগুণে 4, 4 আর 1 5, এই যে 524 কিন্তু অটোমেটিকলি মিলে গেছে। তাহলে 2 দিয়ে করলে 524 মিলে গেছে। আর এখানে যেহেতু 2 বসেছি, তাহলে এই যে এখানে 2, তাহলে এই যে আমাদের 132, এইটাই কিন্তু আমাদের উত্তর। শেষ। বুঝতে পারছি? সো এইখানেও কিন্তু আমরা চাইলে ওই নিয়মটা অ্যাপ্লাই করতে পারি, ওই যে শর্টকাট টেকনিকটা। কীভাবে? আপনি খেয়াল করেন, প্রথমে দেখলেন কি 1 হয়েছে। সো 1 হওয়ার পর আপনি অপশনের দিকে দেখলেন যে হ্যাঁ সব জায়গায় কি আছে? 1 আছে, আমি কোনো আইডেন্টিফাই করতে পারি নাই। পরবর্তীতে দেখেন 3 বের হয়েছে, তো 3 বের হওয়ার পর আমি দেখতেছি ভাই আমার তো এখানে 6 আছে, তাহলে এটা হওয়ার তো সম্ভাবনা নাই, এটা ভুল। ঠিক একইভাবে 5 আছে, 4 আছে, তাহলে এগুলোও কি ভুল। তাহলে আমার কিন্তু আর লাস্টের কাজটা করা লাগলো না। সো আমি যদি 1 সেকেন্ড সময় বাঁচাতে পারি, আমার কিন্তু পরের কোশ্চেনের জন্য 1 সেকেন্ড সময় বেঁচে গেল, 1 সেকেন্ড সময় আমি বেশি পেয়ে গেলাম। সো এই জন্য কিছু টেকনিক খাটাই অঙ্কগুলো করতে হবে। একদম সম্পূর্ণ অঙ্ক করে তারপর উত্তর মিলাইতে হবে এমন না, জাস্ট যতটুকু করবেন ঠিক ততটুকু দিয়ে যদি অ্যান্সার মিলানোর কাছাকাছি চলে যায়, তাহলে অ্যান্সার দাগায় ফেলবেন। এখানে আর রিস্ক নেওয়ার কোনো দরকার নাই, সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই।
সো এই যে বর্গমূলের ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যদি আমরা দেখি দশমিকের না, আমি যদি একদম প্রথম দিকে সংখ্যাগুলো দেখাই, যেটাতে আমরা শর্টকাট টেকনিক দিয়ে করছিলাম এতক্ষণ, যে অঙ্কগুলো আমরা শর্টকাট টেকনিক দিয়ে করছিলাম, যেমন এই যেরকম জোড়া আকারে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট জোড়াটাকে রুট করে দিব, জোড়াটাকে বর্গমূল বের করে দিব, শেষ। তাহলে কিন্তু অঙ্কগুলো হয়ে যাইতেছিল, জাস্ট অঙ্কগুলো হয়ে যাচ্ছে। আর এই টাইপের অঙ্কগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেহেতু এমসিকিউ টাইপ পরীক্ষা, এখানে অনেক বড় ম্যাথ আসার সম্ভাবনা খুবই কম। আর যদি আসেও তাহলে আমাদের একটু কষ্ট করে হলো ওই টেকনিকগুলো ইউজ করতে হবে, ভাগ পদ্ধতি পুরো সম্পূর্ণ নিয়ম না করে জাস্ট অল্প কিছু করে যেন আমি উত্তরটা মিলাইতে পারি, এই জন্য অপশনের দিকে মনোযোগ সহকারে অঙ্কটা করতে হবে। সো এই টাইপের অঙ্কগুলো একটু ভালো করে ক্লিয়ার হওয়ার সম্ভাবনা আছে, আর এগুলাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সো এই যে রুট ওভার, এখানে যেটা আমরা বলছিলাম যে এক জোড়া শূন্য থাকা মানে কি, একটা শূন্য বসবে, এক জোড়া শূন্যের জন্য একটা শূন্য বসবে। সো এই নিয়মটা ক্লিয়ার আছে কিনা, আর বর্গমূল জাতীয় যে কোশ্চেনগুলো আছে সেগুলো আপনারা আসলে কি বুঝতে পারছি কিনা। দুইটা পদ্ধতি দেখানো হয়েছে, একটা শর্টকাট পদ্ধতি এমসিকিউর জন্য, যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কখনো কখনো যদি প্রশ্ন জটিল করে তাহলে যে নিয়মটা আসবে সেটা আমরা ভাগ পদ্ধতির মাধ্যমে শিখবো। আর ভাগ পদ্ধতির নিয়মটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে একটু জানান, একটু দ্রুত জানান আমাদের ক্লিয়ার হয়েছে কিনা, বলেন ভাগ পদ্ধতির নিয়মটা ক্লিয়ার হয়েছে কিনা। আমি চেষ্টা করছি যে আমাদের যেই প্রশ্নগুলো আসে নর্মালি, আমাদের যে পরীক্ষাগুলো শিক্ষক নিবন্ধন পরীক্ষা বলেন বা চাকরির পরীক্ষার যে কোশ্চেনগুলো আসে সেগুলো আমি সাথে নিয়ে আসার, সো যেন আপনাদের প্র্যাকটিসটা ভালো হয়। সো চেষ্টা করেছি যতটুকু সহজে বোঝানো যায়। সো ক্লিয়ার হয়েছে কিনা বলেন, এই বর্গমূল জাতীয় ক্লিয়ার হয়েছে কিনা। আর এই বর্গমূল জাতীয় ক্লিয়ার হওয়ার মাধ্যমে, এই বর্গমূলের টপিকটা পড়ানোর মাধ্যমে আমাদের সংখ্যার যেই সিরিয়ালটা চলতেছিল, যে ক্লাস নাম্বার 1, ক্লাস নাম্বার 2, ক্লাস নাম্বার 3, আজকে ক্লাস নাম্বার 4-এ আমাদের সংখ্যার যে অংশটা, এই সংখ্যার অংশটা শেষ। মানে সংখ্যার যতগুলো টাইপ ছিল সবগুলো আমরা শেষ করে ফেলছি। আমরা সংখ্যার টাইপে কিন্তু অনেক কিছু পড়ছি, দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ পড়ছি, যোগ বিয়োগ গুণ ভাগ পড়ছি, দশমিকের গুণ আমরা খুবই চমৎকার কিছু শর্টকাট টেকনিক দিয়ে শিখে ফেলছি। সো আপনারা যারা ক্লাসগুলো করেন নাই অবশ্যই ক্লাসগুলো করে নেবেন। আমরা ভগ্নাংশের অঙ্কগুলো করছিলাম, কোন ভগ্নাংশ কোনটা ছোট কোনটা বড়, কিভাবে চিন্তা করব, মাঝের সংখ্যা কিভাবে বের করব, মধ্যপদ কিভাবে বের করব, তারপর আমরা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, মৌলিক সংখ্যার খুব চমৎকার চমৎকার কিছু নিয়ম শিখাইছিলাম। এমনকি 15 গুণিতক, 14 গুণিতক, 13 গুণিতক, 7 গুণিতক যে সংখ্যাগুলো, ওইগুলোকে কিভাবে খুব শর্টকাটের মাধ্যমে মনে রাখা যায়, ভাগ করা যায়, এই জিনিসগুলো কিন্তু শর্টকাটে আমরা অলরেডি পূর্বের ক্লাসগুলোতে করে ফেলছি। সো যারা ক্লাসগুলো করেন নাই তারা কিন্তু খুবই বাজে জিনিস, খুবই বাজে কাজ করতেছেন। অবশ্যই ক্লাসগুলো করে ফেলবেন, এমনকি সামনের ক্লাসগুলো মানে প্রতিদিন বা প্রতিনিয়ত ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করবেন। ওকে, সো আজকের ক্লাসে আমরা কি করলাম, বর্গমূলটা কমপ্লিট করার মাধ্যমে আমাদের সংখ্যার যে টপিকটা, এই টপিকটা শেষ হয়ে গেছে। সো এখন আমরা আজকের ক্লাসেই আমরা নতুন আরেকটা টপিক শুরু করব, সেটা মূলত হলো বর্গমূল শেষ। আমাদের শুরু হবে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টপিকগুলোর মধ্যে অন্যতম একটা টপিক, সেটা হলো শতকরা থেকে মান নির্ণয় করা, মানে শতকরা জাতীয় যেই টপিক। মনে রাখবেন এইখান থেকে একটা এমসিকিউ থাকার সম্ভাবনা প্রায় 99.9999%, 99.999990%। এই যে পার্সেন্টেজ বললাম না ভাই, এই পার্সেন্টেজই হলো শতকরা, এই পার্সেন্টেজটাই কি শতকরা। সো আমরা এটা নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসে, ক্লিয়ার। সো একটু দ্রুত জানাই যে আমরা যতটুকু পড়লাম এইগুলো নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা, বুঝতে কারো সমস্যা আছে কিনা। ওকে, সো অনেকদিন পর ক্লাস করাইতেছি তো কথায় জড়তা চুরি হইতেছে, ক্লাসের মধ্যে মানে খুব প্রেশানি কাজ করতেছে। সো আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, অনেকদিন ব্রেক ছিল ক্লাসের, সো এই জন্য মূলত এরকম হচ্ছে। আর এখন যেহেতু গরমকাল, সো গরমের একটা ব্যাপার আছে, সো আশা করি ঠিক হয়ে যাবে। ওকে, দেখেন আমরা শতকরা থেকে কিভাবে মান নির্ণয় করব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকটা আমরা চেষ্টা করব যতটুকু ভালো করে আপনাদের এমসিকিউ নিয়ম দিয়ে দেখা যাওয়া যায় সেটা আমি দেখানোর চেষ্টা করবো আজকের ক্লাসে। ওকে, তাহলে চলেন আমরা শতকরা যে জিনিসটা সেটা যদি আমরা একটু আলোচনা করি। শতকরা জিনিসটা আসলে কি? শতকরা, আচ্ছা, শতকরাকে আমরা যদি ইংরেজিতে লিখি সেটাকে লেখা যায় পার্সেন্ট। কি লেখা যায়? পার্সেন্টেজ বা পার্সেন্ট। এখন এই যে পার্সেন্টেজ, পার মানে হলো প্রতি, পার মানে কি প্রতি, আর সেন্ট মানে হলো 100, সেন্ট মানে কি 100। তাহলে 100তে, প্রতি 100তে কত, প্রতি 100তে কত, পার্সেন্টেজ মানে কি প্রতি 100তে কত। যদি আমরা বলি না যে 1%, 1% মানে কি 100তে 1, 100তে 1। ঠিক একইভাবে আমি যদি বলি 2%, 2% মানে কি 100তে 2। যদি আমি বলি যে 2% টাকা দাও আমাকে, 2% টাকা দাও আমাকে, মানে কি প্রতি 100 টাকায় তাকে 2 টাকা দিতে বলতেছে।
পার্সেন্টেজটার হিসাবটা কি, যে 2% মানে কি প্রতি 100 টাকায় তাকে 2 টাকা দিতে বলতেছে। 1% মানে কি প্রতি 100 টাকায় তাকে 1 টাকা দিতে বলতেছে। বুঝতেছি বলেন? ওকে, যদি আমি বলি নর্মালি যে আপনার কাছে 1000 টাকা আছে, কয় টাকা আছে? 1000 টাকা আছে। আমি তো আপনাকে বলতে পারি না যে ভাই আমাকে 100 টাকা দাও। 1000 টাকা আছে, আমি জানি আপনার কাছে 1000 টাকা আছে, আমি সরাসরি না বলে আমি বললাম কি যে আমাকে 100 টাকা দাও, এটা সরাসরি বলতে পারতেছি না নানা কারণে। আমি আপনাকে শর্টকাটে বললাম যে ভাই আপনার কাছে যেই টাকাটা আছে তার থেকে আমাকে দয়া করে হইলো 10% টাকা দেন। কয় পার্সেন্ট? 10% টাকা দেন। আমি কিন্তু বেশি টাকা চাইনি ভাই, মাত্র 10% টাকা চাইছি। ওকে, তো আপনি তো চিন্তা করলেন যে না কমই তো চাইছে, 10% টাকা। এখন 10% মানে কি আসলে? 10% ওই ব্যক্তি তোর ম্যাথ পারে না, কিন্তু আপনি তো পারেন। 10% মানে কি? ওই যে পার্সেন্টেজ মানে কি প্রতি 100 টাকায় 10 টাকা। তাহলে দেখেন 100 টাকায় যদি তাকে 10 টাকা দেওয়া হয়, এটা মানে কি 100 টাকায় 10 টাকা। 100 টাকায় 10 টাকা এটা দিতে হবে। এটা হলো তাকে শর্ত দেওয়া হয়েছে যে 10% টাকা দাও আমাকে, উনি রাজি হয়েছে 10% টাকা। কিন্তু আসলে কি করছে দেখেন তো, উনার কাছে যে 1000 টাকা আছে, 1000 টাকায় তাহলে কয়টা 100 টাকা আছে? কয়টা 100 টাকা আছে? 10টা আছে না? কয়টা আছে? 10টা আছে। তাহলে চিন্তা করেন আমার কাছে 10টা 100 টাকার নোট আছে, 10টা 100 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে। তো আমি অলরেডি যে 10% বলছিলাম, 10% মানে কি 100 টাকায় 10 টাকা দিব। তাহলে 100 টাকায় যদি 10 টাকা করে দেওয়া হয়, প্রতি 100 টাকায় যদি 10 টাকা করে দেওয়া হয়, তাহলে আমার কাছে দিতে হবে কত? 10টা নোট থেকে 10 টাকা করে দিতে হবে। কয় টাকা হবে? 100 টাকাই তো হয়ে যাইতেছে। মানে 10টা নোট থেকে 10 টাকা করে দিলে ওই 10 10 100ই হইতেছে। সো ঘুরে ফিরে কি একই জিনিস, একই জিনিস, একই জিনিস। ক্লিয়ার? সো কেউ যদি বলে যে পার্সেন্টেজে দাও, অনেকে আমরা কি করি নর্মালি এই জিনিসটা বেশি ব্যবহৃত হয় সুদের ক্ষেত্রে। যে মনে করেন সাপোজ আপনি আমার কাছ থেকে 5000 টাকা নিছেন, আমি আপনাকে বলে দিলাম যে ভাই 5000 টাকা যেহেতু নিছো, তুমি আমাকে বললা 7 দিনের মধ্যে দিয়ে দিবা, যদি 7 দিন না দিতে পারো তাহলে আমাকে 2%, আমি বেশি খাই না ভাই, আমি অল্প খাবো, আমাকে 2% সুদ দিই। আমি কিন্তু বেশি চাইনি, মাত্র কত চাইছি? 2% সুদ চাইছি। এখন 2% সুদ মানে আসলে কয় টাকা? প্রতি 100 টাকায় তাকে 2 টাকা বেশি দিতে হইতেছে। তাহলে আমাকে যদি 5000 টাকা আমার থেকে নিয়ে থাকে, কয় টাকা নিতে থাকে? 5000 টাকা নিয়ে থাকে। কয় পার্সেন্ট হারে? মাত্র 2%। কত পার্সেন্ট? মাত্র 2%। এখন মাত্র 2% মানেও কিন্তু তাকে কয় টাকা দিতে হইতেছে বলেন তো? বলেন, মাত্র 2%। দেখেন প্রতি 100 টাকায়, তাহলে 100 টাকা মানে কি এই 5000 টাকার মধ্যে 100 টাকা হিসাব করলে কয়টা নোট আছে? কয়টা নোট হইলে 100 টাকা হয়? কয়টা নোট হইলে, কয়টা 100 টাকার নোট হইলে 5000 টাকা হয়? বলেন, কয়টা 100 টাকার নোট হইলে 5000 টাকা হয়? বলেন তো, বলেন, এটা বলেন, এটা কোশ্চেন নিজেদের। ওকে, এটা দরকার আছে, বলেন দেখি। হ্যাঁ 50টা, গুড। তো দেখেন 50টা যদি 100 টাকার নোট হয়, 50টা 100 টাকার নোট হইলে আমরা কি করতে পারি? 50টা 100 টাকার নোট হইলে আমাদের 5000 টাকা হয়। তাহলে 2% মানে কি ভাই? 2% মানে কি প্রতি 100 টাকায়, মানে প্রত্যেকটা নোটে আমাকে 2 টাকা করে দিতে হইতেছে। প্রত্যেকটা নোটে আমাকে 2 টাকা করে দিতেছে। 50 দোকানে কত? 100 টাকা দিতে হইতেছে। তাহলে 5000 টাকায় আমাকে যদি না দেওয়া হয় টাইম মতো, তাহলে আমাকে মাত্র কত দিতে হবে? 100 টাকা বেশি দিতে হবে, 100 টাকা বেশি দিতে হবে। সো এখন এই 5000 টাকার জায়গায় যদি 50,000 টাকা হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? 1000 টাকা বেশি দিতে হবে। সো এই জিনিসগুলা কিন্তু আমাদের কাজে লাগে। সো এটা আমরা মানে আমাদের যে দৈনন্দিন জীবনে সেটা আমরা কিন্তু কাজে লাগাই। তারপরেও আমরা চেষ্টা করব আজকের ক্লাসে আরও একটু ভালো ধারণা দিতে, যেন আপনি ক্যালকুলেশনগুলো খুব দ্রুত করতে পারেন। সো এখানে খেয়াল করেন, এখানে খেয়াল করি। ওকে, আচ্ছা, ওকে ওকে, আচ্ছা দেখো, যদি আমি বলি যে আমাকে ওই 1% মানে হলো 100 টাকা 1, এই যে 100/1, ঠিক আছে? 2% মানে কি 2/100, 2/100। মানে যদি আমি বলি 5%, কত পার্সেন্ট? 5%, 5%, 5% মানে কি 5 ইন্টু, ওই যে 5 ইন্টু পার্সেন্টেজ মানে হলো 1/100,
পার্সেন্টেজ মানে কি 1/100। তাহলে 1/100 মানে কত? আমি বাংলা ইংলিশ মিক্স করে ফেলতেছি, ওকে 1/, এই যে 100। সো এইটাকে আমরা ক্যালকুলেশন করলে একত্রে লিখতে পারি যে 5/100। বুঝতে পারছি? সো যত পার্সেন্টেজে বলুক না কেন, পার্সেন্টেজ মানেই মনে রাখবো, এই যে পার্সেন্টেজ মানেই হলো 1/100। 1/100 পার্সেন্টেজ মানেই হলো 1/100, মানে 100 টাকা 1 টাকা, 100 টাকায় 1 টাকা। ক্লিয়ার? ওকে। সো এটা যদি বুঝতে পারি তাহলে আমাদের নিয়মে চলে যাই আমরা। দেখেন প্রথমে একটা কোশ্চেন, একদম জব পরীক্ষার কোশ্চেন 2017 সালের আপডেট কোশ্চেন। 2% ভগ্নাংশ কত? ওই যে 2%, 2 কি পার্সেন্ট, তাহলে আমরা জানি পার্সেন্টেজ মানেই তো কত 1/100। তাহলে 2 আছে, তাহলে 2 কে রেখে দাও, 2 এর সাথে কত গুণ করতে হবে? ওই পার্সেন্টের জন্য 1/100 গুণ করতে হবে। ওকে, তাহলে এটাতে কাটো, কত আসে? 2 দিয়ে 100 কে কাটলে 50, তাহলে অ্যান্সার কত আসতেছে? 1/50। সো এই 1/50 এটাই আমাদের উত্তর, এই 1/50। শেষ। খুবই চমৎকার ম্যাথ, কিন্তু খুবই সহজ ম্যাথ। ঠিক একইভাবে আসেন, দেখেন খুবই চমৎকার একটা ম্যাথ। আমাদের কি বলছে? 35%কে দশমিকে প্রকাশ করুন। মানে দশমিকের কাজও আছে, পার্সেন্টেজের কাজও আছে। সো আমরা খুব টেকনিকের মাধ্যমে দেখি। আমরা একটু আগে যা শিখে আসছিলাম যে 35%, কত পার্সেন্ট? 35%। সো 35-এর জায়গায় 35 রেখে দিলাম, এই যে গুণ পার্সেন্টেজ মানে কত? ওই যে 1/100, 1/100। ওকে, এবার এটাকে চাইলে আমি সরাসরি লিখতে পারি যে 35 একে 35 আর নিচে হলো কত? 100। তাহলে এবার খেয়াল করেন তো, 35/100, তাহলে 35কে 100 দ্বারা ভাগ করা মানে কি? 35কে 100 দ্বারা ভাগ করা মানে কি? যে 35কে 100 দ্বারা ভাগ দিবেন। 100 দ্বারা ভাগ দেওয়া মানে কি? যে 35কে যদি আমি 100 দ্বারা ভাগ দিই, 100 দ্বারা ভাগ দিই, তাহলে কি হবে? মনে আছে দশমিকের পদ্ধতির ক্ষেত্রে আমরা শিখে আসছিলাম যে 35কে যদি আপনি 100 দ্বারা ভাগ দেন, এই যে 100 দ্বারা ভাগ দেন, তাহলে সেটা কয়টা সংখ্যার পর কয়টা শূন্য আছে? 2টা। তাহলে এই যে 35 যে সংখ্যাটা, এটার 2 ঘর আগে দশমিক বসবে। শর্টকাট শিখাইছিলাম, কিন্তু প্রথম ক্লাসে শিখাইছিলাম দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে শেখানো হয়েছিল যে 35/100 আছে, এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন কি পাবেন? দেখেন তো কত দ্বারা ভাগ দিতেছেন? 10 দ্বারা, মানে 100 দ্বারা ভাগ দিতেছেন। 100 মানে কি 2টা শূন্য, তাহলে 2টা সংখ্যার আগে কি হবে? দশমিক বসবে। 2টা সংখ্যার আগে কি বসবে? দশমিক বসবে। গুড। কে বলছে 0.35? গুড, এই যে 0.35। সো এটা যদি কেউ যদি ভুলে যান তাহলে আমি আরেকটু ডিপলি আলোচনা করি। ডিপলি আলোচনা কি? মনে করেন সাপোজ 35কে আমি 10 দ্বারা ভাগ দিব। কত দ্বারা ভাগ দিব? 10। এবার চিন্তা করেন তো 35 যে সংখ্যাটা, এই যে 35, 10 মানে কয়টা শূন্য আছে? একটা শূন্য আছে। তাহলে বাম পাশ থেকে, এই যে বাম পাশ থেকে একটা দশমিক, একটা শূন্য, একটা সংখ্যা আগেই দশমিক দিয়ে দিব। শেষ। একটা সংখ্যা আগেই দশমিক দিয়ে দিব। যদি আমি বলি যে 35কে আমি 1000 দ্বারা ভাগ দিব, এবার তো আপনি মাইন্ডকে চিপায় পড়ে গেছেন যে ভাই সংখ্যা আছে 2টা কিন্তু শূন্য তো আছে 3টা। এবার তাহলে শূন্য বসাবো কোথায়? মানে দশমিকটা বসাবো কোথায়? তো খেয়াল করেন, কোনো প্যারা নাই। এই যে 35, আমি তো জানি সংখ্যা যেহেতু শূন্য আছে 3টা, তাহলে 3টা সংখ্যার পরে এসে কি বসবে? দশমিক বসবে। তাহলে সংখ্যা তো আমার এখানে 2টা হয়েছে, একটা 2টা, এই যে আরেকটা 3টা, এই যে দশমিক। শেষ। ক্লিয়ার? বুঝতে পারছি? সো এই নিয়মগুলো কিন্তু আমরা কি করছিলাম, একদম প্রথম ক্লাসে আলোচনা করে ফেলছি। এই জন্যই বারবার বলি, যারা প্রথম ক্লাসগুলো করেন নাই অবশ্যই কি করবেন, প্রথম ক্লাসগুলো করে ফেলবেন। আর প্রথম ক্লাসগুলো করলেই আপনাদের এই কাজগুলো সুবিধা হবে। আর এই জন্যই মূলত আমরা প্রথমেই এগুলো নিয়ে আলোচনা করছি, যেন এগুলো সামনে আমাদের কাজে সহযোগিতা করে। সো আমরা যেই কোশ্চেনগুলো সলভ করতেছি সেগুলো কিন্তু বিভিন্ন জব পরীক্ষার কোশ্চেন। এগুলো দেখতে সহজ মনে হলো, পরীক্ষা হলে কিন্তু আমাদের অনেকের প্যারা দেয়। সো যদি কেউ শর্টকাটের নিয়মে শিখতে চান তাহলে অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন, এবং নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এটা আপনাদের খুবই কার্যকরী হবে। ওকে, খুবই কার্যকরী হবে। মাশাআল্লাহ, অনেকে খুবই উত্তর দিতে পারতেছে, মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে, কিভাবে আসেন? এই যে 125% সমান ভগ্নাংশ কোনটা? ওকে, ভালো কথা, 125% আছে, 125%। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি পড়ছিলাম আমরা? 125 পার্সেন্টেজ মানে কত? ওই যে 1/100। এবার এটাকে কাটাকাটি করি, ছোট করি। আমি যদি 25 দিয়ে কাটি, তাহলে 5 25 125, 4 দিয়ে কাটলে 4 25 125, তাহলে কত আসে? 5/4। 5/4 আছে, এই যে 5/4 উত্তর। শেষ। কেউ উত্তর দিছেন না? আচ্ছা দেখেন, এটা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পদ্ধতির পরীক্ষার প্রশ্ন। ওকে, সো দেখেন খুবই চমৎকার একটা কোশ্চেন। 150% সমান ভগ্নাংশ কত? প্রশ্নটা কোথায় আসছে?
অলরেডি বাংলাদেশ রেলওয়েতে পরীক্ষা চলে আসে, মানে জব পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, শতকরা থেকে চলে আসবে, এটা স্বাভাবিক। সো এই কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করব? শর্টকাট টেকনিক কি? 150% দেওয়া আছে, ওকে ভালো কথা। আমরা একটু আগে শিখে আসছি পার্সেন্টেজ মানে কত? 1/100। পার্সেন্টেজ মানে কত? 1/100। সো নিয়ম অনুযায়ী যদি করি আমরা 150-এর জায়গায় 150 রেখে দেই, এই যে পার্সেন্টেজ মানে হলো 1/100। এবার এটাকে আমি যদি ছোট করি, আমি যদি 50 দিয়ে কাটি, 3×50 100, 50 50 দিয়ে কাটলে 50 দোকানে 100, তাহলে কত হবে? 3/2। এই 3/2 হলো আমাদের উত্তর, এই যে 3/2। শেষ, সহজ কাজ। জাস্ট বেসিক যদি ক্লিয়ার থাকে আপনি যে কোনো ম্যাথ খুব অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবেন। বেসিকটা কি? পার্সেন্টেজ মানে হলো প্রতি 100-তে 1, প্রতি 100-তে 1। যদি আমি বলি 5%, তাহলে কি বোঝাবে? 100 টাকায় 5 টাকা। যদি আমি বলি 7%, তাহলে 100 টাকায় 7 টাকা। এখন যদি আমাকে বলে 7,000 টাকায় কত, সেই ক্ষেত্রে কিভাবে করবেন একটু পরে আমরা দেখাবো, শর্টকাট শিখাবো, সমস্যা নাই তো। ওকে, ক্লিয়ার হয়েছে? বলেন এটা ক্লিয়ার হয়েছে? ওকে, গুড। এবার আসেন, এই যে এবার এইখানে যে সংখ্যাটা আছে, এখানে যে সংখ্যাটা আছে, এটা কি সংখ্যা? এটা মিশ্র ভগ্নাংশ সংখ্যা। সো ভগ্নাংশ 3 প্রকারের হয়: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এগুলো কিন্তু আমরা পূর্বের ক্লাস আলোচনা করে আসছি। সো যারা ক্লাসগুলো দেখেন নাই, বারবার বলতেছি অবশ্যই পূর্বের ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ক্লাসগুলো আরো সহজে আরো মজাদারভাবে বুঝতে পারবেন। ওকে, সো মিশ্র ভগ্নাংশ যদি থাকে তাহলে এটাকে অপ্রকৃত ভগ্নাংশকে বানাইতে হবে। কিভাবে বানাবেন দেখেন, আমি যদি একটু বড় করে দেখাই, এখানে কি সংখ্যাটা আছে? 12। এই যে 1/2, দেখেন 12/1/2। নিয়মটা হইল এই যে নিয়মটা খেয়াল করেন, নিচে কত আছে? 2 না? এই যে 2 বসায় ফেলছি। 2 নিয়ে আমার কোনো প্যারা নাই, নিচে যেটা থাকবে সেটা নিচেই বসবে, এটা সারা জীবন নিচেই থেকে যাবে, এটা কোনো সময় উপরে উঠতে পারবে না। এই যে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা গুণ করবে, গুণ হবে, যেই মান আসবে সেটার সাথে যেই মান আসবে, যে ইকুয়ালের পর যেই মান আসবে সেটার সাথে এই মানটাকে যোগ করে দিব। সেটা এবার আসেন, 12 আর 2 গুণ করলে কত হয়? 12 দোকানে 24। 24-এর সাথে কি করবো? 1 যোগ করবো, তাহলে কত হবে? 25। তাহলে 25/2। কারো বুঝতে সমস্যা আছে? তাহলে খেয়াল করেন, আমাদের মূলত কি বলছে? 12 1/2 মানে কত? 25/2 বলছে। তাহলে এবার আমাদের বলছে সমান ভগ্নাংশ কত? পার্সেন্টেজ কি বের করা শিখছি না আমরা? হ্যাঁ শিখেছি। ওই নিয়ম অ্যাপ্লাই করে দেন। 25/2, ওই পার্সেন্টেজ মানে কত? 1/100। সারা জীবন মনে রাখবেন, পার্সেন্টেজ মানে হলো 1/100। 1/100 পার্সেন্টেজ মানেই হলো 1/100। ওকে, সে এবার আসেন 25 দিয়ে যদি কাটি, 25 দিয়ে কাটলে 4×25 120, 100, 4×25 100। উপরে 1 থাকে, নিচে 4 দোকানে 8 থাকে, তাহলে এই 1/8, এটাই আমাদের উত্তর। এই যে 1/8 কোথায়? এই যে 1/8। শেষ, শেষ। বলেন কারো বুঝতে সমস্যা আছে কিনা? কারো বুঝতে সমস্যা আছে কিনা বলেন? এই শতকরার অঙ্ক, সহজ অঙ্ক, কারো বুঝতে সহজ আছে কিনা, সম্ভব আছে কিনা দেখেন। মূলত নর্মালি কি হয়, আমরা কোনো একটা টপিক যদি শুরু করি সেক্ষেত্রে প্রথম যে ক্লাসগুলো থাকে সেগুলো সহজই হয়। যেমন সংখ্যা যখন শুরু করছিলাম তখন কিন্তু যখন আমরা দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ ভগ্নাংশ মৌলিক সংখ্যা এগুলো যখন শিখাইছিলাম তখন খুবই মজা লাগছে, কারণ ওইগুলো আমাদের প্রথম ক্লাসগুলো ছিল। আস্তে আস্তে যখন একটা টপিকের শেষের দিকে যাওয়া হয় তখন কিন্তু টপিকের জটিলতা বাড়ে। সো যারা আজকে হুট করে প্রথম ক্লাস করতে আসছেন, আজকেই ক্লাস করতে আসছেন, আইসেই দেখতেছেন বর্গমূল করতেছে, তাদের একটু মাথার উপর দিয়ে যাবে, এটা স্বাভাবিক। কারণ আমাদের ওই সংখ্যার শেষ টপিক ছিল বর্গমূল। এই বর্গমূলটা বোঝার আগে যতগুলো টপিক ছিল সেগুলো তো আমরা ধাপে ধাপে করে আসছি। এখন কেউ ওই ধাপটা ফিল আপ না করে আইসা কি করছে, আজকেই প্রথম ক্লাসে ঢুকছে, আইসা দেখে জটিল একটা টপিক, তাদের মাথা ঘুরে গেছে। এমনটা যেন না হয়। যারা প্রথম থেকে করে আসবেন তাদের জন্য ক্লাসগুলো খুবই সহজ হবে। যেমন আজকে আমরা শতকরা শুরু করছি, এখন কিন্তু শতকরা আপনাদের কাছে খুব সহজ মনে হইতেছে। শতকরা যখন আমরা একটু সামনের দিকে যাব আস্তে আস্তে একটু জটিলতা বাড়বে। এখন যদি কেউ মনে করেন প্রথম দিকের ক্লাস না করে এসে যখন মাঝখানে চলে এসে ক্লাস দেখবে, তার জন্য কিন্তু আর সহজ মনে হবে না, তার জন্য কিন্তু কঠিন মনে হবে। মনে হবে শতকরা মানেই মনে কঠিন, বাট শতকরার মধ্যেও তো সহজ অঙ্ক আছে। আর নর্মালি কি হয়, আমাদের যে প্রথম যে টাইপগুলো আমরা করাই এই টাইপগুলো থেকে পরীক্ষা আসার সম্ভাবনা বেশি থাকে। কারণ যেহেতু এমসিকিউ টাইপ প্রশ্ন, এমসিকিউ টাইপ প্রশ্নের মধ্যে কিন্তু আপনি চাইলেই আহামরি অনেক জটিল ম্যাথ, অনেক বড় ম্যাথ এগুলো দেওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সো তারপরও আমরা চেষ্টা করি একটু জটিল ম্যাথগুলোও দেখায় দেওয়ার, যেন নিয়ম আপনার জানা থাকলে প্রশ্ন যে কোনোভাবে হইলেও যেন আমি আমার জায়গা থেকে যেন ফুল অ্যান্সার করে আসতে পারি। এটাই মূলত আমি আমার জায়গা থেকে টার্গেট নিয়ে আপনাদের ক্লাস করাই। সো জটিল ম্যাথও করাবো, সহজ ম্যাথও করাবো, কিন্তু মনে রাখবেন প্রথম দিকে যে ম্যাথগুলো করানো হয় সেগুলোই মূলত আসে। আমার এমনকি আমি মাঝে মধ্যে বলেও দিই যে এই টপিকটা আসে না, বাট শেখানোর জন্য শিখিয়ে দিতেছি। সো সেগুলো স্কিপ করে যান, বাট অবশ্যই
প্রত্যেকটা টপিক শিখে যাওয়াই উত্তম। যেহেতু শিখতে আসছি অবশ্যই নিয়মটাও শিখবো, বেসিকটাও শিখবো, শর্টকাটটাও শিখে যাব, যে না কোনোভাবে যদি শর্টকাট ভুলে যাই বেসিক দিয়ে যেন করে আসতে পারি, যদি বেসিক ভুলে যাই শর্টকাট দিয়ে যেন অ্যান্সারটা করে আসতে পারি। এই জন্য সবগুলো পদ্ধতিতেই আমাদের প্র্যাকটিস করা উচিত। প্র্যাকটিস যত বেশি করবেন ম্যাথমেটিক্যাল তত আপনার জন্য ভালো হবে। আপনি প্র্যাকটিস যত বেশি করবেন ম্যাথ বুঝতেও সুবিধা হবে, এমনকি আপনার কাছে মজাও লাগবে। তখন দেখবেন নর্মালি আমরা ছোটবেলায় কি করতাম, যদি কোনো একটা কাজ করে ফেলি তখন নিজের কাছে একটু শান্তি শান্তি ফিল হয়। ঠিক একটা সময় দেখবেন কি যখন আপনি ম্যাথের প্র্যাকটিস করতে থাকবেন, প্র্যাকটিস করার কারণে ম্যাথ খুব ভালো পারবেন, বুঝতে পারবেন, তখন আপনার কাছে মনে হবে যে ম্যাথটা করলেই মনে খুশি লাগে। মানে অঙ্ক মিলাইতে পারলে যে কি খুশি লাগে এটা আপনি তখনই ফিল করতে পারবেন। ওকে, সো দেখেন, ওকে ওকে আচ্ছা, আচ্ছা আচ্ছা সবাই কি বুঝতে পারতেছি কিনা? মাশাআল্লাহ। ওকে আচ্ছা দেখেন, আমাদের খুবই চমৎকার একটা ম্যাথ, আমাদের মিশ্র ভগ্নাংশের সমান কোন একটা ভগ্নাংশ জিজ্ঞাসা করছে, মানে পার্সেন্টেজের অঙ্ক মিশ্র ভগ্নাংশ রিলেটেড। কোশ্চেনটা দেখেন, বিসিএস প্রশ্ন, এই যে সহকারী পরিচালকের প্রশ্ন, ঠিক একইভাবে ইঞ্জিনিয়ারিং যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামের জন্য প্রশ্ন, মানে প্রশ্নটা জব পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, জব পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো যারা মিশ্র ভগ্নাংশ বুঝতে পারি না, তো আমি তাদের জন্য আবার একটু বলি যে প্রশ্ন আছে আমাদের 13 সমস্ত 4/3। সো মিশ্র ভগ্নাংশের নিয়মটা কি ছিল আমাদের? নিয়মটা ছিল এইখানে যে সংখ্যাটা থাকবে এটা দ্বারা এই সংখ্যাটাকে কি করা, গুণ করা। যেই মান পাবো আমি, যেই মান পাবো, এই যেই মান পাবো এই মানের সাথে এই উপরের সংখ্যাটাকে কি করা, যোগ করা। এমনকি নিচে যেই সংখ্যাটা আছে 4, এই 4 নিয়ে আমার কোনো ঝামেলা নেই, এই 4 সারা জীবন কি থাকবে, নিচেই থাকবে। যেহেতু 4 আছে এই যে 4 বসাই দিলাম। এবার আসেন 4 13 কত, 4 13 হলো 52, এই যে 52, 52 সাথে 3 যোগ করা মানে কত, 55, এই যে 55। সো এখানে আমি কি করে দিব, 55 বসাই দিব। সো এবার এখানে যেহেতু পার্সেন্টেজ আছে তাহলে এটাও কি হয়ে যাবে, পার্সেন্টেজ হয়ে যাবে। আর পার্সেন্টেজ মানে কি, 1/100। তাহলে এবার এখানে এই অনুযায়ী যদি আমি কাজ করে ফেলি যে 55/4 ইন্টু ওই পার্সেন্টেজের পরিবর্তে আমি বসাই দিব 1/100। তাহলে এবার খেয়াল করেন, 55কে যদি আমি 5 দ্বারা ভাগ করি, কত দ্বারা ভাগ করি, 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 11 55, মানে উপরে আমার 11 আসতেছে। নিচে যদি 5 দিয়ে ভাগ করি 5 20 100, নিচে আমার 20 আসতেছে। উপরে 11 আর 1 গুণ করলে কত হবে, 11ই হবে। 4 এবং 20, 4 20 80 হবে। সো এই যে এইটাই হলো আমাদের উত্তর, 11/80। বুঝতে পারছি? এই ক উত্তর যারা দিয়েছেন তাদেরটা কিন্তু ভুল হয়ে গেছে। হ্যাঁ, ক উত্তর যারা দিয়েছেন তাদেরটা কিন্তু ভুল হয়ে গেছে। হ্যাঁ, এমডি আরমান ভাই আপনার উত্তরটা কিন্তু ভুল হয়েছে। ক উত্তর হবে না, হবে কত, এই যে 4 আছে তো এখানে 4 আছে, এই 4কে ভুলে গেলে তো হবে না, এই 4 কান্নাকাটি করবে ভুলে গেলে। হ্যাঁ, এমডি রবিউল হাসান ভাইয়ের উত্তরটা কারেক্ট হয়েছে। আচ্ছা, সাইদুল ইসলাম ভাই বলছে অনেকদিন পর আপনার ক্লাস করতেছি, বেশ ভালো লাগছে। আচ্ছা হ্যাঁ, অনেকদিন পর আপনাদের ক্লাস নিচ্ছি, আশা করি এখন থেকে খুব শীঘ্রই প্রতিদিনই দেখা হওয়ার সম্ভাবনা আছে। সো আশা করি ক্লাসে সবাইকে পাবো। আপনাদের উপস্থিতি খুবই কম, যেহেতু গ্রুপে আপনাদের দেখলাম প্রায় 150 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, অথচ এখানে লাইভ ক্লাস করতেছে মাত্র 10 জন, খুবই দুঃখজনক বিষয়। সো এটা হওয়ার কারণটা কি, এটাও আমার একটু জানার দরকার, কারণ আপনাদের ক্লাসের উপস্থিতি কম থাকলে ক্লাস করানোর আগ্রহটা খুবই কম থাকে। সো ক্লাসের উপস্থিতি বাড়াইতে হবে। এবং যদি কোনো প্রবলেম থেকে থাকে, কোনো ধরনের পরামর্শ যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমার সাথে বলতে পারেন, আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। কিন্তু ক্লাসের উপস্থিতি লাগবে, ক্লাসের উপস্থিতি দরকার। ক্লাসে তো উপস্থিতি থাকলে আমাদেরও ক্লাস করায় মজা পাওয়া যায়, একটা আগ্রহ থাকে ক্লাসের প্রতি, যে আমার অনেকগুলো স্টুডেন্ট ওইখানে অপেক্ষা করতেছে, আমার অপেক্ষা করা উচিত হবে না, আমার ক্লাস নেওয়া উচিত, এরকম একটা আগ্রহ ফিল হয়। দেন সাথে সাথে আবার কি হয়, আমাদের পড়াশোনার প্রতি একটা আগ্রহ বাড়ে। যদি অনেকজন স্টুডেন্ট একসাথে ক্লাস করে তাহলে দেখা যায় তাদের মধ্যে কন্টেস্ট তৈরি হয়, মেসেজের রিপ্লাই দেওয়ার মধ্যে, বা আমাদের অ্যান্সার কোনটা কে আগে দিতে পারে এটার মধ্যে একটা কন্টেস্ট তৈরি হয়। সো এই জিনিসগুলো যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, কারো কোনো পরামর্শ থাকে যে কেন উপস্থিতি কম, এই জিনিসগুলো একটু পার্সোনালি আমার সাথে যোগাযোগ করে জানানোর চেষ্টা করবেন। আশা করি আপনাদের সমস্যা যদি থেকে থাকে সেগুলো সলভ করার চেষ্টা করব। সো কোনো ধরনের ভগ্নাংশ পার্সেন্টেজের ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমি যদি আরও কিছু ম্যাথ দেখাই, দেখেন এই যে সমস্ত অঙ্ক, এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন, এগুলো কি করবেন, নিজেরা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস। ঠিক আছে, আশা করি এটা পারবেন, নিজেরা পারবেন কিনা দেখেন তো, এখনই করে ফেলেন, এখনই করেন, এটার উত্তরটা এখনই করেন। আমি সময় দিব, নির্দিষ্ট সময় দিয়ে দিলাম যে আমি 30 সেকেন্ড সময় দিব।
কত সেকেন্ড, বেশি দিব না, 30 সেকেন্ড সময় দিব। দেখি কারা কারা এর মধ্যে উত্তরটা দিতে পারে। এটা উত্তর কত বলেন, এটার উত্তর কত বলেন। এগারো সেকেন্ড অলরেডি চলে গেছে, কিন্তু 30 সেকেন্ড সময় দিব, বলেন কে উত্তর দিতে পারেন দেখি। ওকে, আচ্ছা মাশাআল্লাহ, একজন উত্তর দিচ্ছে খ। কি দেখবো আমরা খ হয় কি না। ওকে, সমস্যা নেই, খ হয় কি না দেখবো আমরা। ওকে, আচ্ছা ক উত্তর দিছে অনেকে। এমডি রবিউল হাসান ভাই উত্তর দিছে ক। মিজানুর রহমান উত্তর দিছে খ। সাইদুল ইসলাম উত্তর দিছে খ। ওকে, আচ্ছা দেখি কি হয়, দেখি অনেক সময় চলে গেছে, এই যে কেটে দিই। আচ্ছা উত্তর পাইছি আমি, দেখি এবার আমরা একটু করে মিলাই। হ্যাঁ, করে দিই দেখি কি হয়। সমস্ত যেহেতু আছে 66, 2, এই যে 3, সমস্ত নিয়ম অনুযায়ী ভাঙি। নিচে যেহেতু 3 আছে, সারা জীবন ও নিচেই থাকবে, এই যে 3। এখানে 3 66 কত, 3 66, ওই যে 3 6 18, 18 এক হাতে থাকে 1, 3 6 18, 18 আর 1, এই যে 19, তাহলে 198, 198 সাথে 2 যোগ করলে কত, 200। ঠিক আছে, কিভাবে পার্সেন্টেজ মানে কত, আবার 1/100, এই যে 1/100, এটা দিয়ে এটা কাটেন, কত থাকে উপরে 2, তাহলে কত হয়ে গেল 2/3। গুড। যারা ক উত্তর দিচ্ছেন, এই যে ক উত্তর দিচ্ছেন, তাদের উত্তরটা কি কারেক্ট? যারা ক উত্তর দিচ্ছেন তাদের উত্তরটা কি কারেক্ট? মাশাআল্লাহ, সবাই ক উত্তর দিচ্ছে, আরে বাহ মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে, কিভাবে আসেন আমরা যদি একটু সামনের দিকে যাই। আচ্ছা দেখেন, আমাদের ওই টাইপ শেষ, কিন্তু এই যে আমরা সামনের দিকে আস্তে আস্তে যত সামনের দিকে যাবো একটু একটু জটিল বাড়বে, এটা স্বাভাবিক। ওকে, কিন্তু এই টাইপের ম্যাথগুলোই পরীক্ষা বেশি আসে, শতকরা থেকে নর্মালি এই টাইপের ম্যাথগুলোই পরীক্ষা বেশি আসে। বাট আমরা একটু ধারণা দেওয়ার জন্য সামনের দিকে চলে যাই। এই টাইপটার নাম কি? ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ থেকে শতকরায় পার্সেন্টেজ রূপান্তর করা। মানে এতক্ষণ আমাকে কি দেওয়া ছিল, পার্সেন্টেজ দেওয়া ছিল, আমি ভগ্নাংশে রূপান্তর করছি। বাট এখন কি থাকবে, ভগ্নাংশ দেওয়া থাকবে বা দশমিকের কোনো সংখ্যা দেওয়া থাকবে, সেটা থেকে আমি কি করব, পার্সেন্টেজ বের করব। পার্সেন্টেজ কীভাবে বের করে এই জিনিসটা এখন দেখব। সো প্যারা নাই, আমরা কিন্তু নিয়মও শিখবো, নিয়মের পাশাপাশি শর্টকাটও শিখবো, টেনশন নেই। সো নিয়মটাও শিখতে হবে, শর্টকাটটাও শিখতে হবে, দুইটাই শিখতে হবে। হ্যাঁ গুড। আচ্ছা প্যারা দিয়েন না, সমস্যা নেই, রিল্যাক্স থাকেন, প্যারা নাই। দেখেন, ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ থেকে শতকরায় পার্সেন্টেজ রূপান্তর। সো ভগ্নাংশ বা শতকরা রূপান্তরের ক্ষেত্রে শতকরায় রূপান্তর শতকরায় রূপান্তর। সো শতকরায় রূপান্তরের ক্ষেত্রে মনে রাখবেন, জাস্ট শর্টকাটটা একটু মনে রাখবেন, শর্টকাট না, নিয়মটা মনে রাখবেন যে শতকরা বললে আমরা 100 দ্বারা গুণ করব। শতকরা বললে কত দ্বারা গুণ করবেন? 100 দ্বারা গুণ করবেন। যদি আমি বলি যে 1/2 একটা ভগ্নাংশ, 1/2 একটা ভগ্নাংশ, এর শতকরা কত, এর শতকরা কত? সহজ কথা, 1/2 এর শতকরা কত, 1/2 এর শতকরা কত। হ্যাঁ, 1/2 যে বলবে সবসময় এমন না, কিন্তু 1/2 যে বলবে এমন না, কিন্তু যে কোনো ভগ্নাংশ বলতে পারে, জাস্ট নিয়মটা দেখানোর জন্য। সো 1/2 যেহেতু বলছে, এটার সাথে আমি কি করব, 100 গুণ করব, ওই যে 100%। তাহলে এবার এটাতে কাটেন, কত হবে, হাফ মানে হলো 50%, এই যে 50%। ওকে, এই বুঝতে পারছি এটা, বলেন 100, এই যে ভগ্নাংশে রূপান্তর করাটা ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ 50%। শতকরা রূপান্তর বললেই আমরা মূলত 50% করে দিব। হ্যাঁ ওকে, যে কোনো কিছু বলতে পারে, সো বললেই আমরা 100 দ্বারা গুণ করে দিব, 100 দ্বারা গুণ করে দিব। সো খেয়াল করি, যদি আমি বলি আরো একটু যদি দেখাই, কি দেখাইতে পারি, 3/, মনে করেন সাপোজ 3/50, 3/50 দিলাম। এটাকে বললাম যে এটা এর শতকরা কত, এর শতকরা কত, এই দিয়ে দিলাম শতকরা কত। সো আমরা তো জানি শতকরা মানে কি, 100 দ্বারা গুণ। ওকে, সো 3/50 ইন্টু ওই যে 100%,
তাহলে এবার 50 দিয়ে এটা কাটেন, 2 আসে, তাহলে 3 দোকানে 6, তাহলে 3/50 মানে কি 6%, আসলে কত 6%। ওকে, নিয়মটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছি নিয়মটা বুঝতে পারছি কিনা, জাস্ট এতটুকু বলেন যে শতকরা রূপান্তর করার নিয়মটা ক্লিয়ার হয়েছে কিনা। কত দ্বারা গুণ করবেন? 100% দ্বারা গুণ করবেন। শতকরা প্রকাশ করতে বললেই 100% গুণ, শতকরা পার্সেন্টেজ বললেই 100% গুণ। ক্লিয়ার? জাস্ট এই জিনিসটা বুঝতে পারছে কিনা, জাস্ট এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন, এই জিনিসটা বুঝতে পারছি কিনা। ওকে, নেট স্লো হয়ে যাচ্ছে মনে হয় লাইভ। ওকে, জাস্ট এই পার্সেন্টটা বুঝতে পারছি কিনা। ওকে, গুড। আপনার ক্লাস করলে গণিত সহজ লাগে, একা একা করতে গেলে কেন জানি কঠিন মনে হয়ে যায়। যদি যেই জিনিসটা কঠিন মনে হবে, আমি তো আপনাদের বারবারই বলি, যদি আপনাদের নিজেদের প্র্যাকটিস করতে যায় যদি কোনো ম্যাথ কোনো সমস্যা বের হয়, তাহলে অবশ্যই আমাকে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নাই তো। বাট এই জিনিসটা হওয়ার কারণ আছে, দেখা যায় অনেকের এই জিনিসটার প্রতি একটা ভয় কাজ করে, যে গণিত শুনলেই অনেকের ভয় কাজ করে যে আরে এটা অনেক কঠিন সাবজেক্ট। সো এই ভয় কাজ করে, দেখেন গণিত কিন্তু আসলে ভয়ের সাবজেক্ট না, অনেক সহজ সাবজেক্ট যদি আপনি বুঝতে পারেন। এখন আমরা অনেক সময় জিনিসটা কি করি, ভয় পেয়ে দূরে সরাই দিই, যে এটা অনেক কঠিন, এটা দূরে থাকুক, এটা আমি পড়বো কম। এখন আপনি যেই সাবজেক্টে দুর্বল, ওই সাবজেক্টটা যদি ভয় পাবেন, এটা স্বাভাবিক। হ্যাঁ, এখন ভয় পাওয়ার কারণে যদি আমি দূরে সরাই দিই, ওই কাজটাকে আমার আর শেখা হবে না। তাহলে আমার যেই সাবজেক্টটাতে বেশি দুর্বলতা কাজ করে, ওই সাবজেক্টটা আমার কি করতে হবে, আরো বেশি করে পড়তে হবে, যেন ওইটার দুর্বলতা আমি কাটায় উঠতে পারি। এখন দুর্বল বলে ওই সাবজেক্টটা দূরে সরাই দিলে তো কাজ হবে না, ওইটা তো আমার পড়তে হবে। যদি দুর্বল মনে হয় তাহলে ওইটা আমি আরো বেশি করে পড়বো। নর্মালি সাবজেক্ট যদি আমি 1 ঘন্টা করে পড়ি, তাহলে এই সাবজেক্টটা আমি 2 ঘন্টা পড়বো, 2 ঘন্টা না হলে 3 ঘন্টা পড়বো। মেন কথা হলো এটা যেহেতু দুর্বল, এটাকে আমার সবল বানাইতে হবে, আর সবল বানানোর জন্য আমার কি করতে হবে, যতটুকু পরিশ্রম করা দরকার আমি এটাতে ইনভেস্ট করবো। সো দুর্বল বলে ভয় পেয়ে দূরে সরিয়ে দেওয়া যাবে না, এটা অবশ্যই ভালো করে পড়তে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এমনকি যে কোনো ধরনের কনফিউশন, আপনাদের যে কোনো ম্যাথের যে কোনো কোশ্চেনের কনফিউশন থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো, বা আমাকে পাঠাবেন, আমি নেক্সট ক্লাসে আসার আগে ওই সমস্যাগুলো সমাধান করে তারপরে আপনাদের পরবর্তী ধাপে নিয়ে যাব। সো অবশ্যই কী করবেন, কোশ্চেনগুলো পাঠানোর চেষ্টা করবেন। নাম্বার তো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দেওয়া আছে, নাম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। ওকে, সো আমরা যেটা পড়তেছিলাম, দেখেন শতকরা রূপান্তরের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আসেন আমরা কিছু প্রশ্ন সলভ করি। এই যে 0.4 এটা বাদ, হ্যাঁ 0.4 এইকে শতকরায় প্রকাশ করলে কত হবে? সো 0.4 বলুক আর যেটাই বলুক, আমি তো 0.4 লিখলাম। ওকে, 0.4 লিখলাম, শতকরায় প্রকাশ করতে বলছে মানে কত দ্বারা গুণ করবো? 100 দ্বারা গুণ করবো, যে 100%। এখন 0.4 তো দশমিক সংখ্যা। সো দশমিক সংখ্যাকে কিভাবে ভগ্নাংশ সংখ্যায় রূপান্তর করতে হয় সেটা কিন্তু আমরা একদম প্রথম ক্লাস আলোচনা করে আসছি। বলেন কি হবে? 0. এই দশমিকের জন্য কি হবে? 1। কয়টা সংখ্যা আছে? একটা সংখ্যা আছে, মানে 0। এই যে 4 ইন্টু 100%, এই যে 100। তাহলে এবার এটাকে কাটি, কত আসে? 10। তাহলে 4 10 কত হয়? 40। এই যে 40%। আর এটাই আমাদের কি উত্তর। বুঝতে পারছি সবাই? ওকে, এবার আসেন এই একটা সংখ্যা, দেখেন আমাদের কিন্তু অলরেডি জব পরীক্ষা আসছে, 2022 সালে চলে আসছে। সো কোশ্চেনটা কি বলছে? নিচের কোনটি 0.45 সমান? উত্তর করে দ্রুত। 0.45 এটা শতকরায় প্রকাশ করতে বলছে। শতকরা মানে কি? 100%। এই যে 100%। এবার আসেন, এটা তো দশমিক সংখ্যা, এটাকে ভগ্নাংশে রূপান্তর করবো কিভাবে? দশমিকের জন্য 1, দশমিকের পরে দুইটা সংখ্যা, এই যে 00 উপরে 45 ইন্টু এই যে 100। এবার দেখেন 100 কাটা থাকতেছে কত? 45। পার্সেন্টেজ তো আছে, এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা নিয়ে আসে, তাহলে 45 কত আছে? এই যে 45 উত্তর। মাশাআল্লাহ, ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আসেন আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, এই যে দেখেন কত জায়গায় আসছে পরীক্ষায় 4/5, এটাকে শতকরায় প্রকাশ করতে বলছে। তাহলে কত হবে? 4/5 ইন্টু 100%, ইন্টু 100%। তাহলে এবার আসেন 5 দিয়ে যদি 100কে করি তাহলে কত আসে? 20। তাহলে 4 20 80%। এই যে একদম সহজ উত্তর, শেষ। 80%। দেখেন এইগুলোই কিন্তু আমাদের পরীক্ষা আসতেছে, অথচ আমরা পরীক্ষায় ভয় পাই কি করি, যে দূরে সরাই দিই, যে না ম্যাথ আমি অ্যান্সারই করবো না। কিন্তু আসলে তো সহজ জিনিস আসে পরীক্ষায়। সো ভয় না পেয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করুন দ্রুত। ওকে, আচ্ছা দেখেন তারপরে আমাদের কি হয়? 6/15 এটাকে শতকরায় প্রকাশ করতে বসে। তাহলে 6/15 যদি হয় তাহলে ইন্টু কত? 100। এবার আসেন ঝামেলা, 15 যেহেতু আছে, 100 আছে, তাহলে আমি তো সরাসরি 15 দিয়ে 100কে কাটতে পারবো না, ভগ্নাংশ দশমিক চলে আসবে। সো আমি এবার কি করবো? 5 দিয়ে কাটি। 5 দিয়ে কাটলে এটা কত হবে? 3।
এটা যদি 5 দিয়ে কাটি তাহলে এটা কত আসবে 20, 5 20 100। তাহলে এবার আসেন এই 3 দিয়ে আবার এটা কি করা যায়, কাটা যায়, 2 আসে, তাহলে 20 দোকানে কত হয়ে গেল 40, আর ওই যে পার্সেন্টেজ ছিল, এই যে পার্সেন্টেজ 40% কোথায়, এই যে 40%, শেষ। বুঝতে পারছি সবাই? সো এই টাইপের ম্যাথ কি আর করা লাগবে কিনা? দেখেন এবার কিন্তু অনুপাত জাতীয় আসছে, এবার কিন্তু সরাসরি কি আসে নাই, ভাগাকার আসে নাই, ভাগাকার আসে নাই, ভগ্নাংশ আকারে আসে নাই, বাট এবার কি আসছে, অনুপাত আকারে আসছে। এখন অনুপাত জিনিসটা কি, আপাতত জাস্ট এতটুকু মনে রাখবেন যে এই যে অনুপাত চিহ্ন, এই যে অনুপাত চিহ্ন মানে কোলন জাতীয় যে অংশটা, এটাকে আমরা কি বলি, অনুপাত বা রেশিও বলি, অনুপাত বা অনুপাত অথবা রেশিও বলি। সো জাস্ট এতটুকু মনে রাখবেন, এটার টপিক আমাদের সামনে আছে। সো এই জন্য আপাতত মনে রাখাচ্ছি, যেহেতু এখানে চলে আসছে এই টপিকের সাথে, এই জন্য দেখা দিচ্ছি। দেখেন অনুপাত বা রেশিও মানে কি, যদি আমাদের 1:5 যেহেতু বলছে 1:5, এই অনুপাতটা অনেকটা ভাগের মতো কাজ করে, অনুপাতটা অনেকটা কি করে, ভাগের মতো কাজ করে। তাহলে 1/1:5 মানে আসলে কি 1/5, 1:5 মানে কি 1/5, তাহলে 1/5, 1:5 মানে হলো 1/5। ঠিক আছে, কিভাবে আমি যদি বলি আপনাকে 3:7, তাহলে এটা তার আসলে কি বোঝায়, 3/7। ঠিক আছে, কিভাবে যদি আমি বলি যে 9/13, তাহলে এটা আসলে কি বোঝায়, 9/13। জাস্ট এতটুকু বুঝতে পারছি। তাহলে এবার আসেন অনুপাত। ওকে, 1:5, এটাকে আমরা নরমালি অনুপাত না বলে কি বলি, ইস টু বলি, কি বলি, ইস টু বলি। তাহলে 1:5 বা 1:5 বা 1:5 কে শতকরায় প্রকাশ করো। তাহলে 1:5 মানেই তো আমি জানি 1/5। তাহলে 1/5 মানে কি, এটার সাথে শতকরা বলছে মানে 100 দ্বারা গুণ করে দিই, এই যে 100%। এবার আসেন 5 দিয়ে এটা কাটি, 5 20 100, তাহলে কত হচ্ছে 20 20 মানে 20% আসবে, শেষ। 20% কোথায়, এই যে 20%। বুঝতে পারছি কিনা? এই আমি একটু দ্রুত বোঝাচ্ছি, আপনারা বুঝতে পারতেছি কিনা বলেন, বুঝতে পারতেছি কিনা? ওকে, মাশাআল্লাহ। দেখেন তাহলে আমরা এই অনুপাতে যদি আমি আরেকটা অঙ্ক দেখাই, এই যে আরেকটা অঙ্ক 3/5, 3:5, তাহলে 3:5 মানে কি দেখেন তো, 3:5 মানে কি, আমার আগে উত্তর দেন তো নিজেরা। 3:5 মানে হলো 3/5, 3/5 শতকরায় প্রকাশ করতে হচ্ছে মানে কি 100 দ্বারা গুণ, এই যে 100%। তাহলে 5 দিয়ে এটা কাটলে কত আসে, 5 20 100, তাহলে 20 এবং 3 কত হচ্ছে, 3 20 60, এই যে 60%, 60% কোথায়, এই যে 60% উত্তর, শেষ, শেষ, সহজ হিসাব। গুড গুড, মাশাআল্লাহ। ওকে, আচ্ছা আর মনে হয় করা লাগবে না, এই টাইপ নতুন একটা টাইপ শুরু হলো, শতকরায় মান নির্ণয়। দেখেন আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে যাবো, একটু একটু জটিল আসবে, এটা স্বাভাবিক। সো এখন আমরা শিখবো শতকরায় কিভাবে মান নির্ণয় করে, শতকরায় কিভাবে মান নির্ণয় করে। এই ক্লাস কি কন্টিনিউ করবো নাকি শেষ করে দিব বলেন, আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনাদের উপর ছেড়ে দিলাম। ওকে ওকে, ক্লাস কন্টিনিউ করবো নাকি ছেড়ে দিব, বোরিং লাগছে কিনা বলেন। কিন্তু কি ভাই, তামজিদ রহমান, কিন্তু কি বলেন, স্যার অনেক ভালো বুঝতেছি, কিন্তু এই কিন্তু জিনিসটাকে আমি চাই না আমার ক্লাসে কোনো কিন্তু থাকুক, সুতরাং থাকুক। আমি চাই আপনারা সবাই ভালো করে বুঝবেন, নিজেরা প্র্যাকটিস করবেন, পরীক্ষা হলে হুবহু কমন পেয়ে খুশিতে আমার জন্য দোয়া করবেন, আর কিছু না, আর কিছু না। ওকে, সো দেখেন শতকরায় কিভাবে মান নির্ণয় করে, শতকরায় কিভাবে মান নির্ণয় করে, এই টপিকটা শেখার আগে কিছু জিনিস বলে রাখি। যদি প্রশ্নে অফ লেখা থাকে, দেখেন প্রশ্ন একটু জটিল করতে পারে, করলে অফ থাকে অনেক সময়, অনেক সময় দেখবেন এর থাকে, এগুলো যদি থাকে, গুণ থাকে, সো এগুলো আমাদের কি করতে হবে মনে রাখবেন, সবগুলো একই ওয়ার্ড। অফ থাকলে, এর থাকলে মনে রাখবেন আমরা গুণ বসাবো, এগুলোর পরিবর্তে কি বসাবো, গুণ বসাবো। যে কেমন আসে মনে করেন, সাপোজ বলতে পারে যে 800 টাকা, 800 টাকার 5% কত। ওই যে আমরা একটু আগে হিসাব করছিলাম না যে 5,000 টাকার 2% কত, ওই টাইপের অঙ্কগুলা এখন আমরা কি করবো, ওই টাইপের অঙ্কগুলাই করবো। তো 800 টাকার 5% মানে তো ভাই এখানে তো কোনো এর নাই, হ্যাঁ এর আছে, এই যে টাকা, এই টাকা, এটার মধ্যে কি ভাঙলে কি পাওয়া যায়, টাকা যোগ এর পাওয়া যাইতেছে না, তাহলে এই যে এর, তো এটা দেখলে আমি কি বসাই দিব, গুণ বসাই দিব, এটা দেখলেই কি বসাই দিব, গুণ বসাই দিব। তাহলে 800 টাকা মানে কি 800 গুণ 5%, এই যে 5%। তো এবার আসেন ভাই পার্সেন্টেজ মানে কি শিখে আসছি না, পার্সেন্টেজ মানে কি 1/100। তাহলে এবার আসেন এটাকে ভাঙি, তো 800 ইন্টু
ওই যে 5 ইন্টু ওই পার্সেন্টেজ মানে কি আবার 1 এই 100। এবার কাটাকাটি করি, 0 0 কাটা, উপরে 5 আর এখানে 8 থাকে, তাহলে 8 5 কত, এই 1 1 কাটা, তাহলে 8 5 আটা 40, এই 40% শেষ। 40টা পার্সেন্টেজ তো থাকবে না, পার্সেন্টেজ উঠাই দিছি, তাহলে 40, এই 40 হলো উত্তর। বুঝতে পারছি? চলেন এই টাইপটা, এই জাস্ট এতটুকু জাস্ট মনে রাখবেন, অফ এর এগুলো থাকলে আমরা কি করে দিব, গুণ বসায় দিব। কি করব, গুণ করব। সো এবার আসুন, ওকে এবার আসুন সামনের দিকে যাই। 100 টাকার 100% কত? দেখেন খুবই চমৎকার কোশ্চেন, কোথায় আসছে, অলরেডি চাকরি পরীক্ষায় আসছে। সো এই টাইপের কোশ্চেনগুলো খেয়াল করি। কত টাকার 100 টাকা এর, তাহলে 100 টাকা এর হইলে মানে কি 100 গুণ কত পার্সেন্ট, 100%। 100% মানে কি, ওই যে 100%, আমি যদি এখানে একটু ভেঙেই লিখি, 100 গুণ, এই যে 100 টাকা ছিল, এই 100 লিখছি, এটা 100% বলছে না, তাহলে এই যে 100 গুণ 100%। ওকে, এবার আসুন সাজায় লিখি, 100 গুণ আবার 100 গুণ পার্সেন্টেজ মানে কত, 1/100, এই কাটাকাটি করি, 100 100 কাটা, তো থাকতেছে কত, ওই 100 টাকাই থাকতেছে। কত টাকা থাকতেছে, 100 টাকা থাকতেছে, মানে 100 টাকার 100%, মানে প্রতি 100 টাকা 100 টাকা। তাহলে 100 টাকা 100 টাকা মানে কি, আমার যা আছে আমি সব দিয়ে দিতেছি, আমার কাছে যা আছে সব দিয়ে দিতেছি, তাহলে ওই 100 টাকাই হইতেছে, ঘুরে ফিরে একই জিনিস। এবার আসুন সামনের দিকে যাই। 20-এর 20%, তাহলে 20-এর 20% মানে কত, 20 এর মানে তো গুণ, 20%, এই যে ভেঙে দেখাই 20%, তাহলে 20 ইন্টু 20 পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে কত, 1/100 আগের মতো। এবার এই 20 দিয়ে কাটেন, 5 20 100, আবার এই 20 5 দিয়ে কাটেন 4, তাহলে কয় টাকা, 4 ওকে 4 টাকা, কয় টাকা, 4 টাকা। ক্লিয়ার হয়েছে? বলেন এই টপিকটা বুঝতে পারছি? খুবই চমৎকার কোশ্চেন, কিন্তু বুঝতে পারতেছি কিনা দেখেন, এগুলো কিন্তু আমি নিজে বানায় নিয়ে আসিনি ভাই, আমি কিন্তু এগুলো বানায় নিয়ে আসিনি, আপনাদের প্র্যাকটিস করানোর পাশাপাশি যেন নিয়মের পাশাপাশি আপনারা প্রশ্ন কেমন হয় সেই আইডিয়াটা যেন বুঝতে পারেন, এই জন্য আমি সরাসরি প্রশ্নই নিয়ে আসছি। কোথা থেকে নিয়ে আসছি, কোন প্রশ্ন কোথায় আসছে সেটা কিন্তু আমি পাশে লিখে রাখছি, যেন আপনাদের কনফিডেন্সটা বাড়ে যে না এগুলা পড়লে আমার পরীক্ষা আসতে পারে, বা এই টাইপের প্রশ্নই পরীক্ষায় আসে। এখন মনে করেন আমি সাপোজ 20-এর 20% পড়াইছি পরীক্ষায়, আমি প্র্যাকটিস করেছি কি 20-এর 20%, পরীক্ষায় আসছে মনে করেন 40-এর ধরলাম 80%, এখন কি আমি পারবো না? অবশ্যই পারবো, নিয়ম জানি আমি। এর মানে কি ভাই, গুণ, তাহলে 40 গুণ এই যে 80%, 40 গুণ 80% মানে কত, 40 গুণ 80 গুণ ওই পার্সেন্টেজ মানে কত, 1/100। ওকে, শূন্য কাটেন, একটা কাটলাম, এই শূন্য দিয়ে আবার এটা কাটলাম, ওকে শেষ, 1 1 কাটা, তাহলে 4টা 32, শেষ শেষ। বুঝতে পারছি? এই বুঝতে পারছি, বলেন আর করাইতে হবে এগুলা। 50-এর 6% বলছে, তাহলে 50 ইন্টু 6%, তাহলে 6 ইন্টু 1/100, শর্টকাট করে দিচ্ছি। 50 দিয়ে এটা কাটলে 2, এই 2 দিয়ে এটা কাটলে কত আসে, 3, তাহলে কত আসে, 3 টাকা আসে, শেষ। 3 3 3 3, ভুল করলাম, 6% 3 হবে, ওটা উত্তর ভুল আছে মেবি। 50 তো আমি যদি আবার একটু দেখাই, 50 ইন্টু 6%, তাহলে 50 ইন্টু 6 ইন্টু 1/100, এই 50 দিয়ে 50 দুগুণ 100, এই 2 দিয়ে এটা কাটলে 3, 100% কারেক্ট, 3ই হবে। কত হবে, 3 হবে, দুইবার করছি। এখানে একটু ভুল আছে, হ্যাঁ এখানে একটু ভুল আছে, এটা 3 হবে, উত্তর কত হবে, 3 হবে। বুঝতে পারছি কিনা সবাই বলেন? ওকে ওকে, সো এই হলো মূলত আমাদের কাছে 125-এর 125%। ওকে, এটা একটু ভগ্নাংশ আছে করে দেখি। 125-এর 125% মানে কি, 125 ইন্টু 125%, 125% মানে কত, এই যে আমি যদি ভেঙে লেখা 125%, সো 125 ইন্টু 125%, তাহলে 125 ইন্টু পার্সেন্টেজ মানে কত, 1/100। এবার আসুন আমি যদি 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে কি হয়, 5 25 125, 4 25-এ 100। ওকে, আর কি যাবে, যাবে না, তাহলে উপরে কত থাকে, 5 এবং 125 থাকে, তাহলে 125 ইন্টু 5, নিচে কত থাকে, 4 থাকে। ওকে, ভালো কথা, তাহলে 125-এর 5 দ্বারা গুণ করেন, 5 দ্বারা গুণ করেন, 5 5 25, হাতে থাকে 2, 5 দুগুণে 10, 10 আর 2 12, হাতে থাকে 1, 5 ওকে 5, 625, তাহলে 625 ভাগ কত, 4। এখন এটা তো অপশন এভাবে দেওয়া নাই, তাহলে আমি কি করব, এটাকে ভগ্নাংশ, ভাগ তো শিখছি আমরা, 625-কে 4 দ্বারা ভাগ করতে বলছে, 625-কে 4 দ্বারা ভাগ করতে বলছে, তো 4 দ্বারা ভাগ করে দেন, তাহলে কত আসবে, 4 প্রথমটার মধ্যে কয়বার যাবে, একবার যাবে, এই যে 4 ওকে 4,
এখানে কত আসবে 2, উপরে থেকে আবার 2, তাহলে 4 5 20, এই যে 20, এখান থেকে থাকে 2, 15 আছে, 15 কোনভাবে মিল আছে? হ্যাঁ, এটা তো আছে, এটা তো আছে, তাহলে আমাদের আরেকটু করতে হবে। 2 আছে, উপর থেকে আবার 5 নামাও, তাহলে 4 5 20, ও ও 4 নিয়ে আসলে 4 5 20, 4 6 24, তাহলে কত আসবে? 6 আসবে, 4 6 24। এবার এখানে 1 আসে, তো দেখেন 156 কিন্তু চলে আসছে এইটা। তারপরে যদি আমি শেষ করে দেওয়ার চেষ্টা করি, যে শেষ করব, তাহলে দশমিক দিলাম এখানে, দশমিক দিলে এখানে কি আসবে? একটা শূন্য আসবে। কয়বার যাবে? 4 দোকানে 8, তাহলে 4 দোকানে 8, হাতে থাকে কত? আবার 2, তাহলে দশমিক যেহেতু দেওয়া আছে আমি চাইলে এখানে শূন্য দিতে পারবো, তাহলে 4 5 20, এই যে 20। তো ঘুরে ফিরে ওই একই জিনিস। তো আমাদের কিন্তু পুরোটা করতে হয় নাই। আমি যখন দেখছি 15 মিল আছে, তাহলে 6 লাগবে, 6 যখন আসছে তখন তো আর অপশন কোনোটা মিলে না, তাহলে এটাই মিলবে, তাহলে এটাই আমাদের উত্তর। শেষ। এভাবে খুব অল্প সময়ের মধ্যে আপনি চাইলে করে ফেলতে পারেন। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? এই ক্লিয়ার হয়েছে কিনা? বুঝতে পারছি কিনা? ওকে। 70 টাকার 150% সেম, সেম করতে পারবো। দেখেন 70 টাকার 150%, তাহলে 70 টাকার ওই টাকা এর, তাহলে 150% মানে কত? 150 ইন্টু 1/100। সো আমি যদি 50 দিয়ে কাটি, এটা 3 50 150, 50 দিয়ে কাটলে 2, 2 দিয়ে এটা কাটলে কত আসে? 35 দোকানে 70, 35 এবং 3 গুণ করলে কত আসে? 35 ইন্টু 3, 3 5 15, হাতে থাকে 1, 3 3 9, 9 আর 1 কত? 10, তাহলে 105, এই 105, 105 কোথায়? এই যে 105। শেষ। বুঝতে পারছি এই টপিক? ক্লিয়ার? ওকে। সো আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছে এই টপিকটা। এবার আসেন আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকুক, এটা করেন, কত হবে? এটা কত হবে? আচ্ছা, এটা মনে হয় একটু কোশ্চেনটাই ভুল আছে, এটা করেন, এটা করেন যে 0.2 এর 20% কত? এই যে কোশ্চেন, এই যে কোশ্চেন, এটা একটু নিজেরা করেন তো, এখনই উত্তর দিবেন। হ্যাঁ, সময় দিতেছি মাত্র 30 সেকেন্ড। সময় কত? 30 সেকেন্ড। সময় কত? 30 সেকেন্ড। এই যে সময় 30 সেকেন্ড দেওয়া হবে, বলেন, নিজেরা করেন, দ্রুত দ্রুত। তিরিশ সেকেন্ড। শেষ, সময় শেষ। কেউ কি উত্তর দিতে পারছে? আচ্ছা আচ্ছা, দেখেন আমি একটু করি, দেখি হয় কি না। 0.2 এর 20% মানে কি? 0.2 ইন্টু 20%, 20% মানে কত? 20 ইন্টু 1/100। এই 20 দিয়ে এটা কাটলে কত আসে? 4 5 20 120। আর এখানে যে 0.2 আছে, 0.2 মানে কত? 2/10, ঠিক আছে, ইন্টু এখানে আবার কত? 1/5। তাহলে এখান থেকে আমি চাইলে আবার কাটাকাটি করতে পারি, নিচে 5, তাহলে 1/25। 1/25 আমি চাইলে কিন্তু ভগ্নাংশে রূপান্তর করতে পারি। কত? ওই যে 4 জাতীয় কিছু একটা আসবে, 4 জাতীয় কিছু একটা আসবে। বুঝতে পারছি কিনা? এই অনেকের জন্য জটিল মনে হইতেছে। হ্যাঁ, বলেন। বলেন, ক্লিয়ার হয় না এটা? এটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? 1/25, এটা বুঝতে পারছি তো? আচ্ছা, যদি একেবারেই যদি কঠিন মনে হয় তাহলে আমি একেবারে ভেঙেই দেখাই। 0.2 তো, এই যে 0.2 এর 20% মানে কত? 20 ইন্টু ওই 1/100। ওকে, পার্সেন্টেজ উঠে গেল। 0.2 ভগ্নাংশ, ওই যে দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা সংখ্যা আছে মানে একটা শূন্য, এই যে উপরে 2 ইন্টু এই যে 20 ইন্টু 1/100। এবার জাস্ট কাটাকাটি করবেন। এটা যদি আমি এটা কাটি, কত আসবে? 5 20 120। এটা যদি কাটি, নিচে থাকে কত? 5, তাহলে নিচে থাকতেছে কত? 5 আর 5, 5 5 25, উপরে থাকতেছে কত? 1, তাহলে 1/25। এখন 1/25 কে ভাগ করা যাবে না? অবশ্যই যাবে। মানে 25 দিয়ে কত ভাগ দিবেন? 1 রে ভাগ দিবেন, 1। এখন কথা হলো ভাই, 25 তো 1 এর মধ্যে যায় না, না গেলে সমস্যা কি? না গেলে আপনি শূন্য দশমিক বসাই দেন না, একটা দশমিক দিলাম, দশমিকের পরে আমি কি করতে পারবো? দশমিকের জন্য একটা শূন্য দিতে পারবো, দিলাম। এখন তো 10ও তো যাইতেছে না, তাহলে আমি কি করব? এখানে একটা শূন্য দিব, এখানে একটা শূন্য দিব, এখন তো যাবে। এখন তো 100 হয়ে গেছে, তাহলে 4 দিয়ে কত হয়ে গেল? 4 25 100, 100, এই যে 100 কাটা, তাহলে এই যে অ্যান্সার হলো 0.04। শেষ।
শেষ। এই ভগ্নাংশের মানগুলো, এই দশমিকের ভাগ, গুণ, যোগ, বিয়োগ সবগুলো কিন্তু আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি। তো যারা প্রথম ক্লাসগুলো দেখেন নাই তারা কিন্তু অবশ্যই প্রথম ক্লাসগুলো দেখে নেবেন। প্রথম ক্লাসগুলো দেখলে আপনার এই ক্যালকুলেশনগুলো খুব সহজে করতে পারবেন। ওকে, সো আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে আবার চেষ্টা করব পরের অংশ নিয়ে আলোচনা করার। সো সবাই এগুলা প্র্যাকটিস করবেন, বেশি বেশি করে ক্লাসটা দেখার চেষ্টা করবেন। যদি একান্ত কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো সমস্যা থেকে থাকে, আমার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখেন, (01838824 602). সো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই কি করবেন, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমি চেষ্টা করব আপনাদের ওই প্রশ্নগুলো ক্লাস শুরুর প্রথমে ওই প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার, তারপরে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করার। ওকে, সো আশা করি আপনাদের সমস্যাগুলো আমাকে জানাবেন। পরবর্তী ক্লাসে চেষ্টা করব নতুন কিছু শেখানোর, নতুন কিছু দেখানোর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।